পাইথন। আমাদের যেমন বাংলা ভাষা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, কারো ইংলিশ, কারো হয়তো ফার্সি, হিন্দি, আমাদের সাবকন্টিনেন্টে যেটা আসে। তো পাইথন হইলো এরকম একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে মেইনলি আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করি। ঠিক আছে। তো আমরা যেমন বাংলা ভাষাভাষীর মানুষরা হইলো যে বাঙালিদের সাথে কথা বলার জন্য আমরা বাংলা ওয়ার্ড, বাংলা সেন্টেন্স, বাঙালি অ্যাপ্রোচ গুলা ইউজ করে থাকি। তো এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করার দফায় দফায় সময়ের পরিক্রমায় বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আসছে, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আসছে। তো তার ভেতরে পাইথনটা বলা হয় বা ধরা হয় যে মোটামুটি ধরেন ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস। হ্যাঁ। আর সব থেকে মানে বলবো যে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেকটাই ইজি। ইজি এই জন্য যে আপনি যে ভাষাতে কথা বলেন, ঠিক আছে, ওই ধরনের ভাষাটা আপনি কম্পিউটারের সাথে বলার জন্য ইউজ করবেন। ঠিক আছে। যেমন ধরেন আমি হয়তো সালাম দেওয়ার সময় শুরুতে আসসালামু আলাইকুম বললাম, আর এইদিকে আরিফ ভাই হইলো যে পুরা সালামটা দিল এক্সটেনশন সহ। ঠিক আছে। বা আরেকজন হয়তো যে বললো কিরে কি অবস্থা। ঠিক আছে। এই যে ম্যান টু ম্যান যে অ্যাপ্রোচিংটা ভ্যারি করে, সালাম বা হইলো যে কুশল বিনিময়ের যে শুরুটা ভ্যারি করে। তো এই পাইথনটা যিনি ইনভেন্ট করেছেন, তো ডেফিনেটলি তারও কিছু রুচিবোধ, তারও মানে তার কিছু চিন্তা ভাবনার আঙ্গিকে তার মতো করে সে সাজিয়েছেন। তো আমাদেরকে জাস্ট তার মতো করে জিনিসটাকে একটু দেখতে হবে। বাট জিনিসটা খুবই সিম্পল, খুবই ইজি। মানে জাস্ট লাইক হলো যে আপনি মানুষের সাথে যেভাবে কমিউনিকেট করতেন, আপনি সেম ভাবে কম্পিউটারের সাথে কমিউনিকেট করবেন। জি। ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা এরকম যে আপনার হলো যে কম্পিউটারের সাথে আপনি জাস্ট কথা বলবেন, গল্প করবেন। আর আমি চেষ্টা করব যে আপনাদের ওইভাবেই মানে নিয়ে যাওয়া, যে আপনি যেন ডিরেক্টলি কম্পিউটারের সাথে কথা বলতে পারেন। তো এটা যদি আপনাদেরকে সি দিয়ে শুরু করানো যাইতো, তাহলে জিনিসটা খুবই ফ্রুটফুল হইতো। ঠিক আছে। কারণ সি বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি একটা নাম, মানে ল্যাঙ্গুয়েজটার নামই সি। এটা হলো যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার বলা হয়। ঠিক আছে। মানে ওটা একদম খুঁটিনাটি জিনিস সহ আছে, বাট আমি ওই সবকিছু ফ্লেভার মিলাই পাইথনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং লাগবে। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে সাডেনলি আমাকে বলবেন যে এই জায়গাটা বুঝছি না, এটা এরকম কিনা ওইরকম কিনা। যত হাজার ধরনের প্রশ্ন আছে আপনারা করবেন। ঠিক আছে। আর একটা কথা একটু অ্যাডিশনালি বলে নেই যে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসেও আমি ছিলাম। তো অনেকের মাথায় একটা প্রশ্ন ছিল পাইথন কেন বা এরকম কিছু, অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করেছেন। পাইথনটা এখন এই জন্যই জরুরি যে ধরেন বিভিন্ন কাজের পারপাসে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমরা যে ওয়েবসাইট গুলো ইউজ করি সেটার জন্য এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, পাইথনের ডিজাঙ্গো আছে। ঠিক আছে। আপনাদের কাছে নামগুলো একটু নতুন মনে হচ্ছে, বাট কোথাও না কোথাও হয়তো ওয়ার্ড গুলা ফেসবুকের অ্যাডভার্টাইজের বদলতে হোক বা ইউটিউবের বদলতে হোক, আপনার নামগুলো কোথাও না কোথাও দেখেছেন। জি। তারপরে আপনি গেম খেলবেন, তো দেখা যাচ্ছে যে আপনি পিসিতে যদি গেম খেলেন, তো সেখানে দেখা যাচ্ছে যে একরকম ইঞ্জিন দিয়ে গেম গুলো তৈরি করা হয়, সি শার্প দিয়ে গেম লেখা হচ্ছে বা বিভিন্ন ধরনের। আবার দেখা যাচ্ছে আপনি অ্যান্ড্রয়েড বা ফোনের জন্য তখন দেখা যাচ্ছে যত জাভাতে গেমের কোড লেখা হচ্ছে বা ফ্লাটারে করা হচ্ছে। তো এরকম যে বিভিন্ন ধরনের মানে কাজের পারপাসে যে ভ্যারাইটি গুলো আসছে। ঠিক আছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজটা মানে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তো সেই জায়গাটা থেকে পাইথন মানে এমন একটা জায়ান্ট একটা ল্যাঙ্গুয়েজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পাইথন দিয়ে সম্ভব না এমন কোনো কিছু কাজ অবশিষ্ট নাই। আপনি এই পাইথন দিয়ে আপনি গেম বানাইতে পারবেন, এই পাইথন দিয়ে আপনি অ্যাপস বানাইতে পারবেন, এই পাইথন দিয়ে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন, এই পাইথন দিয়ে আপনি ডেটা সায়েন্স করছেন, এই পাইথন দিয়ে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারবেন। এক কথায় টেকনোলজি দিয়ে যত কিছু করা সম্ভব পাইথন তার পুরোটাই দিয়ে যাচ্ছে। কারণ পাইথন ধরেন দিনকে দিন ডেভেলপ হচ্ছে। এটার হিউজ ফ্রেমওয়ার্ক আসছে। ফ্রেমওয়ার্ক বলতে যে ধরেন আপনি এই যে ধরেন সেক্টর, হ্যাঁ, বিভিন্ন সেক্টরের রেসপেক্টে সে হইলো যে তার অ্যাক্টিভিটিস গুলোকে বাড়াই নিচ্ছে। ঠিক আছে। তো এত ডেভেলপমেন্টের ফলে পাইথনটা আসলে খুবই মানে পপুলার হয়ে দাঁড়িয়েছে। আপনি এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি হিউজ কাজ চালাই নিতে পারবেন। আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাওয়ার খুব একটা দরকার হবে না।
আচ্ছা, অনেক কথাবার্তা বললাম। তো আপনাদের কি এই আনুষঙ্গিক মানে হাবিজাবি কথাগুলোর ভেতরে কোনো কি জিজ্ঞাসা আছে? না ভাইয়া। না, ক্লিয়ার। আচ্ছা, ওকে। যেমনটা বললাম যে পাইথন ল্যাঙ্গুয়েজটা মেইনলি আপনার অনেকটা কমিউনিকেট করার মতো, বা আমাদের মানে পাইথন ল্যাঙ্গুয়েজটা মেইনলি আমরা মানে হিউম্যানের সাথে যেভাবে কথা বলি সেরকম একটা প্রসেস বা একটা ওয়ে আমরা বলতে পারি কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য। তো আমরা ধরেন কম্পিউটারে কি করি যে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমরা কোনো একটা কিছু ইনপুট দেই, তার রেসপেক্টে আমরা হলো যে আউটপুট পাই। যেমন ধরেন আপনি মাউসে ডাবল ক্লিক করছেন একটা এমপি3 ফাইলের উপরে, সেটা হলো যে প্লে হচ্ছে, প্লে হয়ে আমরা স্পিকারের মাধ্যমে আউটপুটটা পাচ্ছি, স্পিকারের মাধ্যমে আমরা মানে অডিওটা আমরা শুনতে পাচ্ছি। আপনি একটা এমপি4 ফাইলে ডাবল ক্লিক করছেন, আপনার স্ক্রিনে একটা ভিডিও আসছে, পাশাপাশি আপনার স্পিকার থেকেও সাউন্ড আসছে। আপনি একটা জেপিজি মানে একটা ইমেজ, একটা ছবিতে আপনি ডাবল ক্লিক করছেন, আপনার ছবিটা ডিসপ্লেতে ভিজিবল হচ্ছে। আপনার কোনো কিছু একটা প্রিন্ট করা লাগবে, আপনি প্রিন্টার দিয়ে হইলো যে একটা কাগজের ভেতরে সেই জিনিসগুলো আপনি প্রিন্ট করতে পারছেন। ঠিক আছে? তো এইরকম এই যে আপনি সবকিছু একরকম কি আপনি হইলো যে যে জিনিসটা কাগজে প্রিন্ট করছেন সেটা আপনার হাতে আসছে হার্ড কপি, বাট আপনি ওই জিনিসটা কিন্তু ডিসপ্লেতে একরকম ভাবে কিন্তু প্রিন্টই করছেন, বাট ওটা সফট কপি। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আসছে হলো এই প্রিন্ট ফাংশনটা। ঠিক আছে? প্রিন্ট ফাংশনটা কি করে, এই ব্র্যাকেটটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ফাংশন। ঠিক আছে? ব্র্যাকেটের ভেতর আপনি যাই কিছু লিখবেন সেটাই আপনাকে দেখাবে। যেমন ধরেন আপনি এটার ভেতরে 10 লিখছেন, হ্যাঁ? এটা আপনি রান করছেন, দেখেন এখানে আপনাকে 10 দেখাচ্ছে। ঠিক আছে? বা দেখা যাচ্ছে যে আপনি এটার ভেতরে আপনি হয়তো পায়ের মান 3.1416 লিখছেন, তারপর এটাকে রান করাচ্ছেন, এখানে আসে 3.1416। মানে এই জায়গাতে আপনি যা লিখছেন তা মানে সেই সব জিনিসগুলাই কি হচ্ছে এখানে আউটপুট আকারে দেখাচ্ছে। ঠিক আছে? এই যে আমরা প্রিন্ট করি সেই রকম এটা হলো যে সে প্রিন্ট করা এক কথায়। ঠিক আছে? তো এখন কথা হলো রান করছে কিভাবে? হ্যাঁ, এইখানে আপনি রান বাটনটা দিয়ে আপনি রান করতে পারেন। আমি কিবোর্ড থেকে যেটা করছি, আমি এই সেলটাতে ক্লিক করছি। এই সেলটাতে ক্লিক করার পরে শিফট টিপে হোল্ড করে এন্টার প্রেস করছি। দ্যাটস আমাকে এটা আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি প্লাঙ্কের নাম্বারটা দেখাই, প্রিন্ট 6.23। ঠিক আছে? এক্সটেনশনটা বাদ দিলাম। এটা আমি এখানে এই সেলটাতে এখন আমি আছি। ঠিক আছে? এই সেলটাতে এখন আমি আছি। মানে আমি মাউস দিয়ে ক্লিক করে এই সেলটার ভিতরে আছি। আর এই যে আপনি যে গ্রিন বক্সটা দেখছেন এটার মানে হলো এই সেলটা সিলেক্ট হয়ে আছে। আমি এখানে এখন আমার কাজগুলো হচ্ছে। এখন আমি যদি শিফট টিপে মানে শিফটটাকে টিপে হোল্ড করে রেখে আমি এন্টার প্রেস করি তাহলে আমার এই সেলটা রান হচ্ছে। তখন আমাকে এই আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে? আমরা এভাবে ধরেন কিবোর্ড দিয়ে শর্টকাটে দেখছি। আর আপনি এখান থেকে ডিরেক্টলি হলো যে রান করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এখন মানে এইটুকটা বুঝতে কি আপনাদের কোনো কনফিউশন আছে? না, ক্লিয়ার। আচ্ছা, ওকে। এখন আমাকে একটা জিনিস বলেন, আপনারা ডেইলি লাইফে যে ধরনের আহ, যত কথাবার্তা বলে থাকেন, যত হইলো যে আহ কি বলবো যে আপনারা কাগজ কলমে যা কিছু লিখে থাকেন বা পড়ে থাকেন বা কমিউনিকেশনের জন্য যা কিছু ইউজ করে থাকেন, সেই জিনিসগুলাকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি কি? সেটা হলো যে সংখ্যা আর ওয়ার্ডের মধ্যে কি আমরা সেই জিনিসগুলাকে বাইন্ড করতে পারি? আপনি চিন্তা করে দেখেন, আমি আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, এখানে আমি হয় ওয়ার্ড গুলা ইউজ করেছি, হ্যাঁ, হয় বাংলা বা ইংলিশ যাই হোক আমি শব্দগুলোকে ইউজ করেছি, আর হয়তো সংখ্যা 6.23, 3.14, এর বাইরে কি আপনি ডিফারেন্ট কোনো কিছু পেয়েছেন? ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট যেগুলো দেয়া, বাট ওগুলো কি না না না, না না, আমি সেটা বলছি না, আপনি ইন জেনারেল চিন্তা না, করেন। এর বাইরে মানে কিছু? মানুষ একটা মানুষের সাথে এর বাইরে আমরা কিছু পাই না। ঠিক আছে? তো এই যে আমরা এই সংখ্যাগুলোকে দিচ্ছি, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার। ঠিক আছে? এই সংখ্যাগুলোকে, এই পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার, আর এই দশমিক সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোট। আমি এগুলো লিখে দিব। তো আরেকটা যেটা থাকে সেটা শব্দ বা সেন্টেন্স বা ওয়ার্ড। ঠিক আছে?
তো আমরা যদি কোনো ওয়ার্ডকে প্রিন্ট করতে চাই তখন আমাদেরকে সেটা ডাবল কোটেশনের আন্ডারে লিখতে হবে। ঠিক আছে, ডাবল কোটেশনের ভেতরে আমরা এখানে লিখবো। ঠিক আছে, শিফট এন্টার। ঠিক আছে, এখানে ডাবল কোটেশনের ভেতরে লিখেছি, দ্যাটস আমাকে এখানে যেটা প্রিন্ট করে দেখাচ্ছে। এখন ডাবল কোটেশনটা কেন দিবেন, বা আমি এই যে কিছুক্ষণ আগে বললাম যে দুই ক্যাটাগরি, এর বাইরে কিছু আছে কিনা, ঠিক আছে, তো সেই সব নিয়ে এখন আমি একটু বিস্তারিত বলছি আপনাদেরকে। আচ্ছা, কি বললাম যে আমরা সংখ্যা, ঠিক আছে, আমরা একটা পাই হইলো যে নাম্বার, আর একটা হয়তো আপনার সেন্টেন্স টাইপের। ঠিক আছে, আচ্ছা, সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা নাম্বার মানে কি কি দেখতে পাই, হয় আমরা পূর্ণ সংখ্যা 1 2 3, অথবা আমরা কি দেখতে পাই, ফ্লোট নাম্বার বা ফ্র্যাকশন নাম্বার, যেগুলো 3.14, বা দেখা যাচ্ছে যে আপনার হয়তো কত, হয়তো 14.2। হ্যাঁ, আমরা হয় দেখতে পাই পূর্ণ সংখ্যা, অথবা দেখতে পাই কি এরকম ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এইটাকে দুই ভাগে ভাগ করতে পারি। সংখ্যাকে আমরা এই দিক দিয়ে চিন্তা করলে তো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, তাই না? জি। এখন আমরা যদি এবার ধরেন নাম্বারের ক্ষেত্রে গেলাম, ঠিক আছে, এখন আমরা যদি সেন্টেন্সের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালফাবেট, শুধু সিঙ্গেল গুলা, এ, ক্যাপিটাল এ, ঠিক আছে, বা হয়তো আপনার এক্স, তারপর হয়তো আপনার কিউ, ঠিক আছে, এইরকম সিম্বল গুলা, এই জিনিসগুলা দেখতে মানে এইরকম অ্যালফাবেট গুলো আমরা দেখতে পাই। বা হয়তো আমরা ওয়ার্ড গুলা দেখতে পাই, ওয়ার্ডের কম্বিনেশনটাই তো মেইনলি সিম্বল, তাই না? বা আমরা বিভিন্ন ধরনের এইরকম, সরি, ওয়ার্ডের কম্বিনেশন তো সেন্টেন্স। এছাড়া আমরা বিভিন্ন সিম্বল, যেমন স্ট্যাটিক সিম্বল, হ্যাশ, তারপর হলো যে টিল্ডা, ঠিক আছে, বা এই যে ধরেন কোটেশন, তারপর হয়তো এই যে ধরেন কোলন, ঠিক আছে, আমরা এই জিনিসগুলা দেখতে পাই। এর বাইরে কি আমরা খুব একটা জিনিস দেখতে পাই? একটা হলো যে আপনার সিঙ্গেল এইরকম একটা একটা করে লেটার, তারপরে হলো যে ওয়ার্ড গুলা যেগুলা থাকে, আর এরকম কিছু সিম্বল। আপনারা রিয়েল লাইফের সাথে রিলেট করেন জিনিসগুলা। এর বাইরে এই যে এখানে আমি যে জিনিসগুলা বললাম সব মিলা, এই যে ধরেন পূর্ণ সংখ্যা 1 2 3, তারপরে ফ্র্যাকশনাল নাম্বার 3.14, বা এখানে আবার হলো যে আপনার সেন্টেন্সের ক্ষেত্রে যেগুলা বলছি, যে আপনার শুধু লেটার, ওয়ার্ড, সিম্বল, এর বাইরে কি আপনারা মোটামুটি আর কিছু দেখতে পান? আচ্ছা স্যার, গ্রেটার দেন এবং লেস দেন দুইটা আছে না? ওইটা তো সিম্বলের ও মধ্যে পড়ে সিম্বলের মধ্যে, যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এগুলো তো সিম্বলের মধ্যে পড়ে যাচ্ছে। না, এর বাইরে ইন জেনারেল আর কি মানে এই কিছু। ইন জেনারেল আর কিছু থাকে না। তো এই জিনিসগুলোর উপর বেস করে আসে আমাদের ডেটা টাইপ। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ডেটা যেগুলা থাকে সেগুলাকে আমরা এর উপরে বেস বেস করেই আসলে হইলো যে ভাগ করে থাকি। আচ্ছা। তো যদি ধরেন পূর্ণ সংখ্যা হয়, এখানে কেমনে দেখাই, আচ্ছা, ডেটা টাইপ, ঠিক আছে, এখানে আপনার একটা হইতে পারে কি নাম্বার, আর একটা কি হইতে পারে স্ট্রিং। আমরা যেটাকে সেন্টেন্স বলছি, এটাকে এখানে প্রোগ্রামিং এ এটাকে বলা হয় স্ট্রিং। ঠিক আছে, তো এই নাম্বারকে হলো যে পূর্ণ সংখ্যার বেসিসে যদি আমি দেখতে চাই, তাহলে একটা আসে হলো যে পূর্ণ সংখ্যা যেগুলা, সেগুলোকে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, এটাকে ইন শর্টে ইন্ট বলে। ঠিক আছে, ইন শর্টে এই জিনিসগুলা হইলো যে আপনার 1 2 3 এইরকম। ঠিক আছে, আরেকটা যেটা আসে আমাদের আরেকটা ডেটা টাইপ, সেটা হইলো যে আপনার ফ্লোট। ঠিক আছে, আমরা যেটাকে ফ্রাকশন বলছিলাম, ঠিক আছে, এটাই হলো সেই ফ্লোট। এটাকে ফ্লোটই বলে। ঠিক আছে, এটা হইতে পারে আপনার 3.1416, মানে এটা মুখের সামনে আসছে তো বারবার, এই জন্য বলছি এইরকম।
মানে ফ্র্যাকশনাল যে সকল নাম্বার গুলো আছে। স্ট্রিং, এবার আমরা মানে ওয়ার্ড বা সিম্বল টাইপের গুলাতে আসি। সিম্বল বা সিঙ্গেল ক্যারেক্টার আপনার হলো যে যেগুলাকে বলছি, লেটার যেগুলাকে বলছি, এই জিনিসগুলাকে বলা হয় ক্যারেক্টার। ঠিক আছে, বানান মেবি ভুল থাকতে পারে। তো এটাকে ইন শর্টে বলা হয় চার। এটা এখানে অ্যাকচুয়ালি খুব একটা পাইথন এটার খুব একটা প্রয়োজন নাই, তারপরে জানার জন্য বলছি। এগুলো হইতে পারে আপনার এরকম সিম্বল হইতে পারে, তারপর দেখা যাচ্ছে স্টার সিম্বল হইতে পারে, তারপরে যে এক ভাই বললেন যে লেস দেন, গ্রেটার দেন, এই সকল সিম্বল গুলো হইতে পারে। এছাড়া আপনার হইলো যে অ্যালফাবেট গুলো হতে পারে, হ্যাঁ এরকম অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আর একটা কি টাইপ দেখলাম আমরা, এই ক্যারেক্টারের কম মানে কম্বিনেশন যেগুলো ছিল সেগুলা, মানে আমরা ওয়ার্ড যেটাকে বলছি সেটাকে বলা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, তো এটাকে ইন শর্টে এসটিআর বলে। ঠিক আছে, এটাকে ইন শর্টে এসটিআর বলে। এটা ধরেন হলো যে বাংলাদেশ, ইউসুফ, যে কোনো কিছু। ঠিক আছে, তো যখন আমরা এই সংখ্যা টাইপ কিছু লিখবো তখন আমাদের কোটেশনের কোনো দরকার নেই। ঠিক আছে, এখন আর যদি আমি এরকম ওয়ার্ড টাইপ বা ধরেন এরকম সিম্বল টাইপ কিছু দেই, ঠিক আছে, তখন আমার এই কোটেশন গুলা দিতে হবে। কোটেশন গুলা এই জন্যই দিব যে আমি আপনি দেখে বুঝতে পারছি যে এইটা সংখ্যা, এইটা সংখ্যা। ঠিক আছে, বা এইটা হইলো একটা ওয়ার্ড, বাট কম্পিউটার সেটা কিভাবে বুঝবে? কম্পিউটার জাস্ট এই যখন সেই কোটেশনটা পাবে, সেই কোটেশনটা দেখে তারপরে বুঝবে যে আচ্ছা এই কোটেশনের পরে আমাকে এমন কিছু একটা বলা হচ্ছে যেগুলা হইলো আপনার স্ট্রিং হবে, যেগুলো ওয়ার্ড টাইপ কিছু একটা হবে। ঠিক আছে, তারপরে সে থামবে কোথায়? যখন সে এই পরের যে কোটেশনটা আছে এই কোটেশনটা যখন পাবে তখন সে থামবে। ঠিক আছে, ব্যাপারটা এইভাবে অনেকটা কাজ করে। ওকে, এই পর্যন্ত বুঝতে কি আপনাদের কোনো মানে সমস্যা আছে, কোথাও কনফিউশন? ক্লিয়ার। ওকে, আচ্ছা এইখানে আপনাদের ইন ফিউচার কিছু টার্ম আসবে, সেটা জানার জন্য জাস্ট বলি, এটা এখন মনে রাখারও দরকার নাই। আসবে হলো আপনার বুল। ঠিক আছে, বুল। এই বুল বলতে আমরা যে বুলিয়ান নাম্বার শুনে আসছি না, বুল বলতে জাস্ট আপনার ওয়ান, সরি আপনার জিরো, ওয়ান, বা হলো যে আপনার ট্রু, ফলস, এই জিনিসগুলাকে বোঝায়। ঠিক আছে, ট্রু, ফলস, জিরো আর ওয়ান, জাস্ট এই চারটা জিনিসকেই বুল দিয়ে বোঝায়। ঠিক আছে, মানে বুল মানে আপনার দুইটা জিনিস থাকবে, হয় ট্রু অথবা ফলস, বা জিরো অথবা ওয়ান। ঠিক আছে, এই জিনিসটা আপনার এইখান থেকে বিভিন্ন মানে প্রোগ্রামিং লজিকের জন্য এটা জাস্ট এখান থেকে একটু টেনে বের করে নিয়ে আসা। ঠিক আছে, তার মানে এই না যে এখানকার জিরো ওয়ানের কোনো মানে এই জিরো আর ওয়ানটা নাই। ঠিক আছে, এটা আপনারা এখন মনে না রাখলেও চলবে, এটা কাজের পারপাসে তখন আপনারা এটা আরো বিস্তারিত জানতে পারবেন। জি, আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে কি? হ্যাঁ শিওর। জি, তাহলে যে ওয়ান ইন্টিজারেও আছে আবার বুলেও আছে, তাহলে কি মানে এইটার এক্সপ্লেনেশনটা কিভাবে? এটা কি ওয়ান আচ্ছা, যে দেখি এটা ইন্টিজারেও আছে জি জি, আবার বুলেও আছে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব কিভাবে, নাকি এটা পরবর্তী? ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? ডিফারেন্সিয়েট এভাবে করবেন যে আপনি যদি জিরো আর ওয়ানটা বাদ দেন, ঠিক আছে, আপনি জাস্ট বুল মানে ট্রু আর ফলস ধরেন। ঠিক আছে, তো ট্রু মানে আমরা কি বুঝি সাধারণত? আমরা যদি সংখ্যাতে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা ট্রু মানে কি ওয়ান বুঝি না অনেক সময়? যে ওয়ান থাকলে এটাকে আমরা বুঝি নেই যে আচ্ছা ঠিক আছে, এটা হলো যে ট্রু। আর যদি জিরো থাকে তাহলে এটা হইলো যে আপনার ফলস। এরকম টাইপের আমরা আমাদের মানে কি বলবো যে, একটা, হ্যাঁ, একটা সেটআপ আছে, এরকম একটা হ্যাঁ হ্যাঁ, হাইপোথিসিস আছে। ব্রেনের জি, একটা এরকম একটা অ্যাক্টিভিটিস আছে। তো সেই জায়গাটা থেকে জিরো আর ওয়ান হইলো যে দিয়ে জাস্ট রিপ্রেজেন্ট করা হয়। বাট জিরো আর ওয়ান আগে এরা ইন্টিজার, দেন তারা বুলের কনসেপ্টে আসবে। এই জিনিসটা আপনি ভুলে যান, এটা এটা নিয়ে এখন মানে
মাথাতেই নিয়েন না এটা এখন, ঠিক আছে? জাস্ট লিখে রাখলাম, জাস্ট এইটুকটা মাথায় রাখেন। এই ওয়ানটা নিয়ে ওয়ান বা জিরো নিয়ে আবার কনফিউশনে যায় না, জাস্ট ট্রু আর ফলসটাকে মনে রাখেন, দ্যাটস এনাফ। ওকে, আচ্ছা, আমাদের ধরেন আমরা যখন খাতায় কিছু লিখি, তো দেখা যাচ্ছে যে আমরা লেকচার তুলছি, লেকচার তুলতে তুলতে আমাদের হয়তো সাইড নোট করার প্রয়োজন মনে হয়, ঠিক আছে? তো আমরা যখন মানে কি বলে যে সাইড নোট করি, তখন আমরা যদি এক লাইনের কোনো কিছু করি, ঠিক আছে, এক লাইনের কোনো কিছু হয়তো একটা লিখছি, তো সেটাকে আমরা হ্যাজ দিয়ে লিখতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় ব্লক কমেন্ট। আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি এখানে ডেটা টাইপ কথাটাই লিখছেন, ঠিক আছে? এই যে এই লেখাটা যে আপনার একটু ব্লুইশ হয়ে আসছে, এটার মানে হইলো যে আপনি এইখানে আপনি যতই করেন এই লাইনটাকে সে পড়বে না, ঠিক আছে? এই যে হ্যাশ পাওয়ার ফলে এই লাইনটাকে সে মানে কম্পিউটার এই লাইনটাকে সে আর ইউজ করবে না, ঠিক আছে? এই হ্যাশ দিয়ে দেওয়ার মানে হলো এটাই, মানে এটা আপনি কমেন্ট করছেন এক কথায়, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি। যেমন ধরেন এই জিনিসটা আমি কপি পেস্ট করছি আসলে সময়টা বাঁচানোর জন্য। দেখেন, আমি যখন আমি এই লাইনটাকে বাদ দিয়ে দেই, ঠিক আছে, এবার এটাকে আমি শিফট এন্টার, দেখেন আই এম ইন বাংলাদেশ, ঠিক আছে, এরকম একটা কথা আসছে। আবার দেখাচ্ছে যে এখানে হয়তো এমনি একটা কথা দিলাম, টু একটা কথাবার্তা দিলাম একটা কিছু, ঠিক আছে, ডাজন্ট মেক এনি সেন্স, শিফট এন্টার, দেখেন এখানে তিন লাইনে সে মানে পড়ছে। হ্যাঁ, এখন আমি এর মাঝে যদি এরকম কিছু একটা লিখে দেই, হ্যাঁ, আমি ধরেন এরকম একটা, আমার কথাটা এইরকম যে ব্লক কমেন্ট এটা টাইপ, ধরেন এরকম আমি একটা সাইড নোট দিতে চাচ্ছি বা একটা আমি নোট রাখতে চাচ্ছি, এটা যদি আমি রান করাই, তাহলে এটাকে আমার ইরর আসবে, ঠিক আছে? এটাকে বলছে সিনট্যাক্স, এই জিনিসটাকে সিনট্যাক্স ইরর হিসেবে নিচ্ছে, মানে এই জিনিসটাকে সে মানে কোন একটা মানে কমান্ড হিসেবে নিচ্ছে। আমি যদি এখানে হ্যাশ দিয়ে দেই তাহলে সেটাকে আর কমান্ড হিসেবে নিবে না। দেখেন, এইবার সে আর এটাকে কোনো কমান্ড হিসেবেই নিচ্ছে না। এটাকে বলা হয় ব্লক কমেন্ট, ঠিক আছে? এটা বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে না আমার আরো অনেক কিছু লিখা লাগবে, ঠিক আছে? এখন তো আপনারা জাস্ট শুরু, যখন আস্তে আস্তে যখন আপনারা আরো ডেপথে যাবেন, যখন ডেটা অ্যানালাইসিস শুরু হবে, তখন দেখবেন যে অনেক কিছু আপনাদের কমেন্ট ডাউন করা লাগবে। হ্যাঁ, অনেক কিছু মনে থাকবে না, বা ওই জায়গাটাতে কি কাজ করছেন আপনি ইনশর্টে একটু কমেন্টে লিখে রাখছেন, তখন ওটা মাল্টিপল লাইনে যাইতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আপনি যেটা করবেন, এক দুই তিন, যখন আপনি তিনবার এই সিঙ্গেল কোটেশনটা প্রেস করবেন, তারপরে দেখেন এই যেটা বিপ বিপ করছে যে লাইন ইয়াটা, সেইটার পাশে আরো তিনটা চলে আসছে। এর আন্ডারে আপনি যত যাই কিছু লিখেন না কেন, ঠিক আছে, এই সবগুলো যে এখন আপনার কমেন্ট হয়ে থাকবে। এটা হলো মাল্টিপল লাইন কমেন্ট, ঠিক আছে? এটাকে আবার ডক স্ট্রিং ও বলে, এটাকে বলে যে আপনার ডক স্ট্রিং ও বলে, ডকুমেন্ট ডকুমেন্টেড স্ট্রিং থেকে ইনশর্ট করে ডক স্ট্রিং, ঠিক আছে? এটা হলো আপনার মানে কমেন্ট কিভাবে লিখবেন না লিখবেন এরকম একটা মানে অ্যাপ্রোচ আপনার প্রয়োজন হবে এই জিনিসগুলা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লিখি, আমরা প্রিন্টটাই করা শিখি, আপনাদের একজনের নাম নেই। আচ্ছা, এম আরিফ। এখন দেখেন এম আরিফ আমি লিখছি, তো এই জিনিসটা কি একটা সেন্টেন্স না, বা একটা কি বলবো, যেটা একটা ওয়ার্ড টাইপের না, স্ট্রিং টাইপের না? তো আমি যদি এটা এইভাবে লিখি তাহলে এটা কিন্তু ইরর দেখাবে, দেখেন
এটাকে সে ইনভ্যালিড সিনট্যাক্স বলছে বা সিনট্যাক্স এরর বলছে। ঠিক আছে, এইটাকে যদি আমি এখন ডাবল কোটেশনের মধ্যে দেই, সরি, এম আরিফ, এই কোটেশনের মধ্যে যখন আমি কথাটা লিখছি শিফট এন্টার, তখন এটাকে সে ইরর হিসেবে নিচ্ছে না। ঠিক আছে, মানে এক কথায় কোনো কিছু নাম বা হলো যে আমরা যখন ওয়ার্ড বা সেন্টেন্স টাইপ কিছু লিখবো সেটা আমরা কোটেশনের মধ্যে লিখবো। এখন আপনি চাচ্ছেন যে আমি এখানে একটা নিউ লাইন, মানে এমটা একটা লাইনে আসবে, আরিফটা আর একটা লাইনে আসবে, সেজন্য আপনি হইলো যে ব্যাক স্ল্যাশ এন, ঠিক আছে, শিফট এন্টার, দেখেন এম আসছে, তারপরে যে এখানে একটা স্পেস ছিল না, সেখানে একটা স্পেস পর্যন্ত কাউন্ট করেছে, কাউন্ট করার পরে তারপরে সে আরিফটাকে নিয়ে আসছে। সে এতটাই খুঁটিনাটি জিনিসগুলা মানে ভিজিবল মানে করে থাকে, মানে নোটিস করে থাকে। জি জি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এখন দেখেন কমেন্ট করব, এটাকে বলা হয় নিউ লাইন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আমি এখানে তো আপনি এটা আমি কপি করি এখানে, আমি চাচ্ছি ধরেন, এখানে আপনার একটা স্পেস আছে। চাচ্ছি কি হ্যাঁ শিওর, নামটা বলেন, লক করে দিতে। এই বুঝি নাই। ধরেন এম আরিফ, আমি চাচ্ছি যে নামটা লক, মানে লক থাকবে। এক্ষেত্রে কি তোমার ওই হ্যাশ দিয়া করবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আসছি ভাই, আমি ধীরে ধীরে হ্যাঁ, আসছি। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমি এম আরিফ লিখছি, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যেখানে আমার একটা স্পেস আছে আমি এখানে আহ চারটা স্পেস নিব, মানে এক কথা আমি কি নেবো, ট্যাব নিব। ঠিক আছে, তো আমি ট্যাব নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ব্যাক স্ল্যাশ টি দিতে হবে। ঠিক আছে, এখানে আমি কোনো স্পেসই রাখলাম না, ব্যাক স্ল্যাশ টি দিলাম, শিফট এন্টার। এবার দেখেন সে মাঝখানে একটা ট্যাব নিয়েছে। ঠিক আছে, এই যে এই ব্যাক স্ল্যাশ টি এর জন্য সে এখানে মাঝখানে চারটা স্পেস নিয়েছে, একটা ট্যাব পরিমাণ জায়গা সে রেখেছে। এটা হইল যে ট্যাব। আচ্ছা, আর কি দেখে আপনাদেরকে, আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে? না ক্লিয়ার। এখন আমরা সাধারণত কি করে থাকি, আমরা যে যোগ বিয়োগ গুলা করে থাকি সেগুলো আমরা এখানে খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, কিভাবে দেখেন, আমরা ধরেন 5+9 করব। ঠিক আছে, 5+9 করব, শিফট এন্টার, দেখেন এখানে 14 দেখাচ্ছে। ঠিক আছে, 5+9 এখানে 14 দেখাচ্ছে, কিন্তু এটা আপনার জুপিটার নোটবুকে দেখাচ্ছে। ঠিক আছে, জুপিটার নোটবুকটা এই জন্যই মানে আমরা চুজ করছি, কারণ আরো অনেক প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, তারপর আপনার কি বলবো যে অফলাইন আছে, পাইচার্ম আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, তার ভিতরে জুপিটার নোটবুকটা এই জন্য নিচ্ছি যে এখানে যে আপনার সেল আকারে জিনিসগুলোকে ডিভাইড করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা ভাবে রাখা যায়। ঠিক আছে, এই সেল সেল ধরে কাজ করা যায়, তো এই জন্য আমরা মেনলি এই জুপিটার নোটবুকটা নিয়ে কাজ করছি। আর এই সেল ধরে ধরে কাজ করার জন্য ডেটা অ্যানালাইসিসটা অনেক ফ্রুটফুল হয়, সুবিধা হয়। ঠিক আছে, আপনি একটা লাইনে দেখা যাচ্ছে অনেক কিছু লিখে রাখছেন, তো সেই জিনিসগুলো বুঝতে পড়তে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। ঠিক আছে, আপনি যখন ডেটা অ্যানালাইসিস শুরু করবেন তখন অনেক কিছু থাকবে একটা কোডের মধ্যে, তো তখন ওই প্রবলেমটা করার জন্য আমরা হলো যে এই জুপিটার নোটবুকটা ইউজ করছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এই যে 5+9 করলাম, এইটাকে আমরা প্রিন্ট ফাংশনের ভেতরে করব। ঠিক আছে, তাহলে সব মানে প্ল্যাটফর্মেই সব কম্পাইলারে জিনিসটা সেম ভাবে কাজ করবে। শিফট এন্টার, দেখেন এখানে দেখাচ্ছে 14। ঠিক আছে, আবার আপনি দেখাচ্ছে যে এখানে আপনি যোগ করেছিলেন, এটা আপনি বিয়োগ করতে চাচ্ছেন, শিফট এন্টার, দেখেন -4 আসছে। ঠিক আছে, এবার আপনি এটাকে হয়তো গুণ করতে চাচ্ছেন। ঠিক আছে, এই সেম জায়গাতে আপনি জাস্ট গুণ করে দিচ্ছেন। আবার আপনি এই জায়গাটাতে একটা ভাগ করতে চাচ্ছেন। ঠিক আছে, শিফট এন্টার, এখানে দেখেন ভাগশেষ আসছে 0.55। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কথা হইলো সেখানে তো আমার ফ্লোট আকারে অ্যান্সারটা আসছে। ঠিক আছে, কিন্তু আমার দরকার হইলো যে পূর্ণ সংখ্যাটা। আচ্ছা, আমরা এখানে একটু বড় সংখ্যা নেই, আ
46 নিলাম, হ্যাঁ, এখানে 5.11 আসছে। এখন আপনি চাচ্ছেন যে না আমার পূর্ণ সংখ্যাটা দরকার, মানে এক কথায় ভাগ ফলটা দরকার। ঠিক আছে, আপনি যখন ভাগ ফলটা নিতে চাইবেন তখন আপনাকে যেটা করতে হবে, এইখানে ডাবল ভাগ চিহ্নটা দিতে হবে, ডাবল স্ল্যাশটা দিতে হবে। ঠিক আছে, তারপর আপনি শিফট এন্টার করেন, দেখেন জাস্ট 5 আসছে, কিন্তু এই দশমিকের পরের জিনিসটা আর আসছে না। এখন আপনি চিন্তা করছেন যে না আমার হলো দশমিকের পরেরটাই আমার লাগবে, তখন আপনি এই ডাবল স্ল্যাশটা উঠাই দিয়া এখানে আপনি আহ, এই পার্সেন্টেজ সিম্বলটা ইউজ করবেন। ঠিক আছে, এবার এখানে শিফট এন্টার দেন, এখানে জাস্ট ওয়ানটা আসছে, পয়েন্টের পরে দশমিকের পরে কত ছিল, জাস্ট ওয়ান ছিল, তাই জাস্ট এখানে ওয়ানটাই আসছে। ঠিক আছে, মানে এটা হলো আপনার ভাগশেষ দেখাবে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে হইলো যে পাওয়ার বের করতে। ঠিক আছে, প্রিন্ট ফাংশনের ভেতরে আমরা হলো এখন একটা পাওয়ার চাচ্ছি, ধরেন 2 এর পাওয়ার 2 দিতে চাচ্ছি, শিফট এন্টার, দেখেন 4 আসছে। 2 এর পাওয়ার আপনি 3 দেন, দেখেন 8 আসছে। এখানে আপনি 11 পাওয়ার আপনি হইলো যে 2 দেন, এখানে আসছে 121। এখানে যেটা হচ্ছে যে এই ডাবল স্ট্যারিক সিম্বলটা অ্যাকচুয়ালি পাওয়ারের কাজ করছে। এই 11 যেটা থাকছে, এই 11 যেটা থাকছে, 11টা হলো বেস আর এই 2 হলো পাওয়ার, মানে এই পজিশনটাতে পাওয়ারটা থাকবে। ঠিক আছে, তো এই রকম আরো ধরেন অনেক কিছু আছে। তো মোটামুটি এইগুলাকে বলা হয় নিউমেরিক্যাল অপারেটর। অপারেটর গুলাকে বলা হয় নিউমেরিক্যাল অপারেটর। মানে এই সাইন গুলোকে, রাইট? এক্স্যাক্টলি, প্লাস মাইনাস এই সিম্বল গুলাকে। আচ্ছা, এটা গেল নিউমেরিক্যাল অপারেটর। আচ্ছা, এখন এক ভাই বললেন যে, ইফতি ভাই মনে হয় বললেন যে এটা লক করার বিষয়, যে সে এটাকে লক করতে চাচ্ছেন। তো আসলে এটাকে লক করা তো এভাবে বলে না, এটাকে বলা হয় স্টোর করা একরকম। ঠিক আছে, আপনি এই যে বাংলাদেশ কথাটা লিখেছেন, ঠিক আছে, এটা আপনি প্রিন্ট করছেন, আপনাকে বাংলাদেশ দেখাচ্ছে। এখানে একটা মজার বিষয় হইলো যে আপনি এই ওয়ার্ডটাকে, এই বাংলাদেশ, এই ওয়ার্ডটাকে আপনি হইলো যে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারবেন। ঠিক আছে, কি জিনিস সেটা বলছি, ধরুন এ একটা ভ্যারিয়েবলের নাম, তার ভেতরে আপনি কি রাখতে চাচ্ছেন, একটা স্ট্রিং রাখতে চাচ্ছেন। স্ট্রিং এর জন্য আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি শিফট, মানে যেভাবে ডাবল কোটেশন দেয় অ্যাকচুয়ালি, শিফট হোল্ড করে হইলো যে ওই বাটনটা। তো যাই হোক, এর মধ্যে আমি কি লিখবো, বাংলাদেশ লিখলাম। ঠিক আছে, এর ভেতরে এই যে আমি বাংলাদেশ কথাটা লিখলাম, মানে এই জিনিসটা আমি লিখলাম, এই জিনিসটা এর ভেতরে যে স্টোর হবে। ঠিক আছে, এর মধ্যে যে স্টোর হবে। ঠিক আছে, এবার আমরা হইলো যে এই এটাকে প্রিন্ট করছি, প্রিন্ট এ, দেখেন এর মধ্যে দেখাচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এখানে হয়তো অনেক বাংলাদেশ আগে ছিল, ধরেন অনেকগুলা এইচ দিলাম, দেখেন বাংলাদেশ দেখাচ্ছে। ভ্যারিয়েবল জিনিসটা হলো এই, আমরা ওই যে অঙ্ক করে এসেছিলাম না, যে ধরি ক এর মান 9, ধরি পিতার বয়স 30 বছর। ঠিক আছে, এই যে আমরা ক এর মান এত, পিতার বয়স এত, এরকম ধরে নিচ্ছি না। তো ওই যে যে ওয়ার্ড গুলো আমরা ধরে নিতাম, যে ক ইকুয়াল টু এত বা এক্স ইকুয়াল টু এত, ওই জিনিসগুলাকে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে, এখানে আপনার ভ্যারিয়েবলটা এরকম একটা সিম্বল লেটারও হইতে পারে, বা আপনি যেমন পিতার বয়স, ফাদার এজ, ঠিক আছে, ফাদার এজ দিচ্ছেন 30 বছর। ঠিক আছে, এটাও আপনার এইভাবে আপনি ওয়ার্ড আকারে এভাবে লিখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এভাবে এটাকে ভ্যারিয়েবল লিখা যায়। ঠিক আছে, এবার আপনি এটাকে প্রিন্ট করে দেখছেন যে আমার ফাদারের ভেতরে 30 আছে কিনা, শিফট এন্টার, দেখেন এখানে 30 দেখাচ্ছে। ভ্যারিয়েবল জিনিসটা কি, মানে বুঝতে, মানে মোটামুটি আইডিয়া হইলো কি?
কোনো কনফিউশন থাকলে বলেন, আমি এটা আরেকটু এক্সপ্লেন করব। এই পর্যন্ত যতটুকু বললাম সেটা ক্লিয়ার? একটু এটা আবার বলো, আচ্ছা, রিপিট দাও। আচ্ছা, আপনি আপনারা কি মোটামুটি মানে ফোনে আছেন না পিসিতে আছেন? জি, পিসিতে। আচ্ছা, তো আপনাদের পিসির ভেতরে এরকম একটা হার্ড ডিস্ক আছে, ঠিক আছে? হার্ড ডিস্ক তো অনেকটা এরকম হয় ভেতরেরটা, মানে যে ডিস্কটা থাকে মেইনলি। তো সেই ডিস্কটাকে আমরা কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, কোনো একটা পয়েন্টকে আমরা হলো জুম করে দেখবো, ঠিক আছে? আমরা জুম করে দেখছি এই একটা পয়েন্টকে। তো এটা ধরেন একটা মানে একটা পয়েন্ট, একটা হার্ড ডিস্কের, একটা ডিস্কের বা একটা মেমোরি কার্ডের, হ্যাঁ, যেখানে আমাদের ভ্যালু গুলো স্টোর থাকে, সেই ডিভাইসটার হলো একটা মানে ক্ষুদ্র একটা অংশ দেখাচ্ছে। জাস্ট ইমাজিন করেন ম্যাটারটা। তো মেমোরিতে আমাদের যে জিনিসটা থাকে, আমাদের প্রত্যেকটা মেমোরির লোকেশন থাকে, ঠিক আছে? আপনি হইলো যে যে কোনো কিছু স্টোর করবেন, ঠিক আছে, আপনার ফোনে যে একটা হয়তো MP3 আছে, সেটা কিন্তু এইরকম একটা লোকেশনে স্টোর আছে, ঠিক আছে? তাদের লোকেশনের নামগুলা কিন্তু অনেকটা এইরকম, হয়তো A11D0, তারপরে তো 0, তারপরে হলো আপনার E28B, ঠিক আছে? বা এটা হয়তো ধরেন যে আহ E0E28C, হ্যাঁ। তো এখানে ধরেন আরো এরকম আছে, ঠিক আছে? এদিকে আরো এরকম অনেকগুলো আছে, এদিকেও আরো অনেকগুলো আছে। তো এই মেমোরি লোকেশন গুলাতে হলো যে আমরা যে ভ্যালু স্টোর করি না, এই মেমোরি লোকেশন গুলাতে সেই ভ্যালুটা স্টোর হয়। আপনি ফাদার এজ যে 30 লিখলেন, এইরকম কোনো না কোনো একটা মেমোরি লোকেশনে সেই ভ্যালু 30টা স্টোর হয়েছে, ঠিক আছে? আপনি বাংলাদেশ লিখলেন, এইরকম কোনো না কোনো একটা মেমোরি লোকেশনে সে বাংলাদেশ ওয়ার্ডটা স্টোর হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা যখন কাজ করি, আমরা কি ডিরেক্টলি এরকম হইলো যে এই সংখ্যাগুলাকে কি আমরা কল করে করে কাজ করতে পারবো? এগুলো তো আমাদের জন্য ডিফিকাল্ট। তো আমরা এই সংখ্যাগুলাকে না নিয়ে মানে মেমোরি লোকেশন বা মেমোরির যে অ্যাড্রেসটা থাকে, যেমন হয়তো আপনার বাসার অ্যাড্রেস 187/3, বা আপনার হয়তো ইফতি ভাইয়ের বাসার অ্যাড্রেস হয়তো দেখাচ্ছে যে 273/4, হ্যাঁ? এখন 273/4 বাসাতে এই জিনিসটা পৌঁছাই দাও, 187/3 এর বাসাতে এই জিনিসটা পৌঁছাই দাও। এর থেকে এটা বলা ইজি না যে আরিফ ভাইয়ের বাসায় এই জিনিসটা পৌঁছানো লাগবে, বা হলো যে ইফতি ভাইয়ের বাসায় এই জিনিসটা পৌঁছানো লাগবে। ওই জিনিসটা আমরা এখানে ইউজ করি। আমরা এই মেমোরি লোকেশনটাকে আমরা এ দিয়ে, বা এই মেমোরি লোকেশনটাকে আমরা হইলো যে ফুল একটা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে, আমরা রিপ্রেজেন্ট করে থাকি। মানে আপনি যখন এই এটাকে কল করেন, তখন আপনি একভাবে এই মেমোরি লোকেশনটাকে কল করেন, এই মেমোরি লোকেশনটাকে আপনি একভাবে কল করছেন ব্যাক এন্ডে, ঠিক আছে? আপনি দেখছেন যে হ্যাঁ, আপনি একে নিয়ে কাজ করছেন, ঠিক আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি এই মেমোরি লোকেশনটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এই মেমোরি লোকেশনটাতে সে যায়, যাওয়ার পরে ওইখান থেকে এই 30টাকে নিয়ে আসে, 30টাকে নিয়ে আইসা তারপরে সে এই প্রিন্ট ফাংশনে সেই 30টাকে পাঠায়, তখন আমরা সেটাকে দেখতে পাই। জি। এটা সরি টু ইন্টারাপ্ট, আমাদের ইভেন আগের ফোনেও একটা অপশন ছিল অনেক আগে, 15-20 বছর আগে। আপনার ধরেন ওয়ানে চাপ দিলে নির্দিষ্ট হয়তো বাবার কাছে কল চলে গেল, সেট করা থাকে হ্যাঁ, 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 হ্যাঁ। প্রিয়জনদের। একে একটা চাপ দিলে কল চলে জি, গেল, জি। দুই একটা চাপ দিলে মার কাছে কল। হ্যাঁ, হোল্ড করে রাখলে কল চলে এক্স্যাক্টলি, যাইতো। মানে ওই রকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি ওই জিনিসটা এখানে ঘটে, ঠিক আছে, যে এরকম একটা মেমোরি লোকেশনে এই জিনিসগুলা থাকে। তো আমরা হইলো যে ওই মেমোরি লোকেশন গুলাকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা বিভিন্ন নাম দিয়ে রাখি, ঠিক আছে?
তো এই গল্পটা কি মোটামুটি বুঝলেন? জি। আচ্ছা, ওকে। তো এই ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি আমরা যে এ দেখছি বা ফাদার এজ দেখছি, এটা অ্যাকচুয়ালি ফাদার এজ আমরা বুঝছি, বাট হলো যে এটার ব্যাক এন্ডে ধরেন হয়তো এরকম কোনো না কোনো একটা কোনো নাম্বার হয়তো আছে, ঠিক আছে, এরকম কোনো না কোনো একটা নাম্বার আছে, ঠিক আছে, যেখানে হলো এই 30টা স্টোর করা আছে, মানে 30 সংখ্যাটাকে স্টোর করা আছে। তো এগুলাই হইলো আপনার মেইনলি ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এই ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম আছে। যেমন নিয়মগুলা হলো এই যে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, যে কোনো সিম্বল আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন হয়তো A1 দিচ্ছেন, এর ভেতরে আপনি 10 রাখছেন। আমরা এই জায়গাটাতে একটু প্রিন্ট করে দেখি যে আসলে কি কি আসছে। A1 এটাও রান করালাম। এই সেলটা যদি আমি রান না করাই, ঠিক আছে, তাহলে কিন্তু এই A1 এর ভেতরে এই 10 সংখ্যাটা যাবে না, ঠিক আছে। তো আমরা এটা রান করাইলাম, দেন এবার আমরা এই সেলটা রান করাবো কিভাবে দেখেন, এই সেলে ক্লিক করলাম, করার পরে শিফট হোল্ড করে এন্টার, 10 আসছে, ঠিক আছে। এবার হয়তো আপনি আহ ইউসুফের ভেতরে আব্দুল্লাহ রাখছেন, ঠিক আছে। এবার আপনি এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি জাস্ট প্রিন্ট ফাংশনের ভেতরে নামটা খালি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, শিফট এন্টার। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে ইউসুফ ইজ নট ডিফাইন্ড, আমি কিন্তু এই সেলটা কিন্তু রান করাই নাই, দ্যাটস এখানে কিন্তু ইউসুফ ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। এবার আমি যদি এটাকে রান করি শিফট এন্টার, এবার আমি এই সেলটাকে রান করাচ্ছি শিফট এন্টার, দেখেন আব্দুল্লাহ চলে আসছে, ঠিক আছে। আপনি হয়তো এবার এটার পরে একটা টিল্ডা ইউজ করছেন, এখানে আপনি হয়তো দিলেন 100। আচ্ছা, এখানে টিল্ডার একটা ডিফারেন্ট মিনিং আছে, হ্যাঁ, টিল্ডাটা হবে না। এখানে আপনি হয়তো স্টার একটা সিম্বল ইউজ করেন। ও আচ্ছা, স্টার দিয়ে তো পয়েন্টার মিন করবে। আচ্ছা, যাই হোক, মানে আপনি হইলো যে, আচ্ছা হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন এখানে এই যে টিল্ডা দিলাম, তারপরে হইলো যে আপনার স্টার সিম্বল দিলাম, আমরা এখানে হ্যাশ দিয়ে দিলে এটা কিন্তু কমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো হ্যাশটা হবে না, এখানে আপনি ডলার সিম্বল দেন, এটা মেমোরি লোকেশনকে ডিফাইন করবে, এটা ইনভার্ট সিনট্যাক্স দেখাচ্ছে, ঠিক আছে। মানে এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি হলো যে এই লেটারের যত কম্বিনেশন আছে সব লেটারের কম্বিনেশন, হ্যাঁ, আর আপনার এই যে নিউমেরিক্যাল যে ভ্যালু গুলো আছে আপনি সেই সকল কম্বিনেশন গুলা দিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে পারেন, ঠিক আছে। তবে মাস্ট বি যদি আপনি আগে কোনো নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করেন, যেমন আমি 1a দিলাম, ঠিক আছে। আচ্ছা, 1b দেই, তো 1b কপি, এবারটাকে আমি রান করি শিফট এন্টার, ঠিক আছে। দেখেন এখানে অলরেডি ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, ঠিক আছে। এখানে সে ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে কেন? কারণ এখানে হলো যে আপনার 1b দিচ্ছে, ঠিক আছে। এই যে সামনে 1 দেওয়া যাবে না, মানে সামনে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া যাবে না, ঠিক আছে। দেখেন আমি যে সিম্বল গুলা দিয়ে হয় না, তো সেক্ষেত্রে আপনারা এটা জাস্ট মনে রাখবেন যে এইভাবে অ্যাকচুয়ালি ইয়াগুলা ডিফাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল কি করবেন যে আপনি ভ্যারিয়েবলে কোনো হইলো যে শুধু নাম্বার আর হইলো যে আপনি অ্যালফাবেটের কম্বিনেশন বা স্ট্রিং যেগুলো আপনি এগুলা দিতে পারেন। আবার আপনি অবশ্য আন্ডারস্কোরটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আপনি আন্ডারস্কোর ইউজ করলেন, প্রিন্ট আন্ডারস্কোর এ, শিফট এন্টার, দেখেন আন্ডারস্কোর দিয়েও আসছে। আপনি যদি এটার মাঝখানে স্টার সিম্বল দিয়ে দেখি কি ঘটে, দেখেন এখানে ক্যান নট অ্যাসাইন টু অপারেটর, স্টার সিম্বল হবে না, মানে আপনি সিম্বল করে দিতে পারেন বাট আপনি আন্ডারস্কোরটা দিতে পারেন, ঠিক আছে।
শিফট এন্টার। আচ্ছা, এইখানে দেখেন, এই যে আমি জাস্ট এখানে কি করলাম, ইউসুফ এ দিলাম, দ্যাটস আমাকে ইউসুফ এর ভেতরে যে ইয়াটা ছিল, আব্দুল্লাহ ছিল, যে স্ট্রিংটা ছিল সেটা আমাকে দেখাচ্ছে। বাট এটা যদি আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেই, শিফট এন্টার, দেখেন এবার শুধু ইউসুফ এটা দেখাচ্ছে। মানে ইউসুফ এটাকে এখন সে আর কোনো ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছে না, সে জাস্ট একটা ওয়ার্ড হিসেবে বা একটা নাম হিসেবে সে জিনিসটাকে নিচ্ছে। ঠিক আছে? ওকে, শিফট এন্টার। এইটুকু বুঝতে আপনাদের কোনো কনফিউশন আছে কোথাও? আরেকটু বললে ভালো হয়, বুঝতে এর থেকে আরেকটু বের হতে পারতো। বুঝতে পেরেছি। ভাই শুনতে পাচ্ছি না। বুঝতে পেরেছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে ভ্যারিয়েবল গেল, হ্যাঁ, ভ্যারিয়েবলের কনসেপ্টটা আসলো, তো ভ্যারিয়েবলটা দিয়ে এখন আমরা করবোটা কি? একটা জিনিস আসছে, ডেফিনেটলি একটা কোনো না কোনো কাজ আছে। তো কাজটা হইলো এরকম যে আমরা এখানে যে বিভিন্ন যে অপারেটর গুলা ইউজ করলাম, হ্যাঁ, তো আমরা সেই অপারেটর গুলা দিয়েই এখন ভ্যারিয়েবলের তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। ধরেন এক্স এর ভেতরে আমি রাখলাম 10, ওয়াই এর ভেতরে আমি রাখলাম 20। ঠিক আছে? এইবার আমি কি করব, প্রিন্ট এক্স প্লাস ওয়াই। এবার এটাকে আমি শিফট এন্টার দেই, দেখেন আমাকে 30 দেখাচ্ছে। ওয়াই এর ভ্যালু আমি হয়তো এখানে হয়তো কত করলাম, 200 করলাম, শিফট এন্টার, দেখেন 210 দেখাচ্ছে, যোগফলটা 210 দেখাচ্ছে। মানে আমি ভ্যারিয়েবলের ভ্যালু যাই চেঞ্জ করে দেই না কেন, সেই ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হওয়ার রেসপেক্টে আমাকে এখানে আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে? এখানে আপনি আরেকটা হলো যে অ্যাডভান্স কাজ করতে পারেন, আপনি থার্ড আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে এক্স প্লাস ওয়াই এই জিনিসটাকে আপনি হোল্ড করলেন, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই যোগ করে যেটা হবে সেটা কার ভেতরে থাকবে, জে এর ভেতরে থাকবে। এবার আপনি এই জেটাকে প্রিন্ট করবেন, সরি, আপনি এই জেডটাকে আপনি প্রিন্ট করবেন। এবার শিফট এন্টার, দেখেন 210 আসছে। আপনি এখানে শুধু 2 করেন, এক্স এর ভ্যালু 2 দিলেন, শিফট এন্টার করেন, দেখেন এখানে 202 আসছে। ঠিক আছে? এইভাবে মেইনলি আপনি হলো যে ভ্যারিয়েবল গুলা ইউজ করতে পারেন। ঠিক আছে? ওকে। এখন এই যে ভ্যারিয়েবল গুলো যে আসছে, তো আচ্ছা, আপনাদেরকে ইনপুট ফাংশন আজকে না দেখাই, স্ট্রিং ম্যানিপুলেশনটাই আজকে দেখাই। আচ্ছা, আপনাদের মানে এনার্জি কতটুকু? এনার্জি মানে ক্যাপচার করার বা আরো ক্লাস করার? এক্স্যাক্টলি, হ্যাঁ। না, আমি জি জি জি। আমি 12টা পর্যন্ত ক্লাস করার প্রিপারেশনই করছি, চাটা খেয়ে। এখন আপনার আচ্ছা আচ্ছা, আপনারা যতটুকু আগে। ওকে, আচ্ছা আচ্ছা। ইফতি ভাই, সমস্যা নেই ভাইয়া, 2 মিনিট কি ব্রেক দিব ভাই? সমস্যা নেই, বলেন। কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। না, তবে আপনার যদি ব্রেক আচ্ছা দরকার পড়ে ডেফিনেটলি ইউ ক্যান। আচ্ছা, ঠিক আছে ভাই, আমার লাগলে আমি চেয়ে নিব। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। এবার এবার আমরা একটা ডিফারেন্ট টপিকে যাব, বাট এর আগ পর্যন্ত যা কিছু দেখলেন সেগুলোতে তো কোনো কনফিউশন নাই। আচ্ছা, ওকে, কোনো কনফিউশন থাকলে আমাকে বলবেন ভাই। ঠিক আছে? মানে দেখা যাচ্ছে যে আমি তো বুঝাইতে চাই, দেখা যাচ্ছে আমি ইন ডিটেলসে বলতে 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 দেখা যাচ্ছে সময় অনেকখানি চলে যাচ্ছে, বাট টপিক আগাচ্ছে না। বাট আপনার কাছে হলে যে আপনাকে 10টা সেন্টেন্স না বলে আপনাকে 5টা সেন্টেন্স বললেই আপনার জন্য সেটা মানে হয়ে যাচ্ছে, তাহলে ওই 5টা সেন্টেন্স বলার টাইমটা তার একটা টপিক কভার হবে। ওই জন্য অ্যাকচুয়ালি আপনাদের উপর ডিপেন্ড করছে, না বুঝলে আমাকে বলে তাহলে আমি ওইভাবে তখন ক্যাচ করতে পারবো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। তো এটাই। আচ্ছা, তো আমরা ধরে নেই এর ভেতরে আমরা রাখি বাংলাদেশ। ঠিক আছে? আমরা এর ভেতরে বাংলাদেশকে রাখলাম, আর আমরা যেটা পুরোনো কথা, প্রিন্ট এ বাংলাদেশ আসলো।
এইখানে আপনি একটা কনসেপ্ট আছে ইন্ডেক্সিং, ঠিক আছে? এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হলো ইন্ডেক্সিং। আচ্ছা, বাংলাদেশ ওয়ার্ডটাকে আমি লিখলাম, ঠিক আছে? এখন আমি এই ওয়ার্ডটাকে প্রত্যেকটা লেটারকে আমি ভাগ করে নিব। আচ্ছা, এখন আমরা একটা কথা শুনে আসছি বা বিভিন্ন মিমেও দেখি বা হইলো যে বিভিন্ন ইয়াতেও দেখে আসছি যে সিএসসি স্টুডেন্টরা জিরো থেকে তারা কাউন্ট শুরু করে। তাদের চারটা, তারা বলে যে হাতের আঙ্গুল তাদের কাছে চারটা। হ্যাঁ, তো এইভাবে আপনি যদি মনে রাখতে পারেন তো এইভাবে মনে রাখেন। তো এখানে আসলে কাউন্ট গুলা সিএসসি তে বা প্রোগ্রামিং এ কাউন্ট গুলা শুরু হবে জিরো থেকে। হ্যাঁ, এই বি এর পজিশনটা জিরো, ঠিক আছে? এর পজিশন 1, এন এর পজিশন 2, জি এর পজিশন 3, এর পজিশন 4, এর পজিশন 5, ডি এর পজিশন 6, ই এর পজিশন 7, এস এর 8, এইচ এর 9, ঠিক আছে? এই যে আমি কি করলাম, এই প্রত্যেকটা লেটারকে আমি তার ইন্ডিভিজুয়াল একটা ইন্ডেক্স দিলাম, ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি দিলাম। কিভাবে? এই নাম্বারিং করে। এই জিনিসটাকে বলা হয় ইন্ডেক্সিং করা, ঠিক আছে? এই প্রত্যেকটা বি এর একটা পজিশনাল নাম্বার আছে, ঠিক আছে? মানে বি এর একটা ইন্ডেক্স আছে। বি এর ইন্ডেক্স কত? এই যে জিরো, ঠিক আছে? এর ইন্ডেক্স কত? 1, এন এর ইন্ডেক্স কত? 2, ঠিক আছে? তো এই জিনিসটাকেই বলা হয় ইন্ডেক্সিং, ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? জি না। না। আচ্ছা, তো এখন আমরা দেখি যে ধরেন আপনি জানতে চাচ্ছেন যে এই এর ভেতরে এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করি, ডি লিখে। বারবার এ বলতে ভালো লাগছে না। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে ডি এর 3 নাম্বার ইন্ডেক্সে কোন মানে কোন লেটারটা আছে আপনি সেটা জানতে চাচ্ছেন, ঠিক আছে? সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে সেই ভ্যারিয়েবলের নামটা লিখলেন ডি, ঠিক আছে? তো সেই ভ্যারিয়েবলের নামটা ডি লিখার পর আপনাকে যেটা করতে হবে, আপনি একটা থার্ড ব্র্যাকেট দিবেন। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি সে ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে? এখন ইন্ডেক্স নাম্বার 3 মানে কোনটা বোঝাচ্ছি? ইন্ডেক্স নাম্বার 3 মানে জিটাকে বোঝাচ্ছি, এই জিটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে আমি যদি 3 দেই, এবার যদি এটাকে আমি শিফট এন্টার করি, দেখেন এখানে একটা জি দেখাচ্ছে, বা এখানে দেখাচ্ছে যে আপনি ধরেন এখানে আপনি দিলেন 5, শিফট এন্টার, এ আসছে। দেখেন এই যে 5 ইন্ডেক্সে এ ভ্যালুটাই আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আরেকটা জিনিস চাচ্ছেন যে আপনি তো এইভাবে পজিশনের ভ্যালুগুলা বা ইন্ডেক্সিং করে আপনি এই ওয়ার্ডের প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুগুলাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন। আপনি কল করে নিতে পারছেন, দেখতে পাচ্ছেন যে এই পজিশনটাতে কোন ভ্যালুটা আছে। এখন আপনি চাচ্ছেন যে এর মাঝে এই যে আপনার যে ইন্ডেক্সিং করা আছে, তো আপনি এরকমটা চাচ্ছেন যে এই 3-এর আগ পর্যন্ত, এই 3-এর আগ পর্যন্ত যত কিছু আছে আমি সেই সব জিনিসগুলাকে দেখব, ঠিক আছে? এই 3 পজিশনের আগে যা কিছু আছে আমি সেই সব জিনিসগুলাকে দেখব, ঠিক আছে? তো সেই জন্য আপনি কি করবেন, আপনি হইলো যে আহ, কার ভেতরে, মানে কার ভেতর থেকে আপনি জিনিসটা দেখতে যাচ্ছেন? ডি এর ভেতর থেকে, ঠিক আছে? ইন্ডেক্সিং এর জন্য আমরা কি করি? থার্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে? এখানে একটা বিষয়, আপনি কোলন দিবেন।
কোলন দেওয়ার পরে আপনি এখানে লিখবেন 3। ঠিক আছে, আপনি এখানে তার শেষ হবে কোন পজিশনটাই সেই পজিশনের কথাটা বলে দিলেন। ঠিক আছে, সে 3 নাম্বার ইন্ডেক্সে মানে এই পজিশনটাতে এসে এই পজিশনটাতে এসে সে হলো যে শেষ করবে। মানে এই পজিশনটাই হলো তার শেষ পয়েন্ট। এর আগে সে যা কিছু পাবে সেই সব জিনিসগুলো যেন সে প্রিন্ট করে। তো সেই জন্য আমরা কি করব, এখানে প্রিন্ট ফাংশনটা ইউজ করব। প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম, এবার শিফট এন্টার। দেখেন এখানে আমার ইন্ডেক্স 3 এটা ছিল। ঠিক আছে, এটা ছিল। এইটার আগে যা কিছু ছিল, এটার আগে যা কিছু ছিল সে সবকিছু কি করেছে, প্রিন্ট করেছে। ঠিক আছে, এইবার আপনি এইরকমটা চাচ্ছেন যে আমার 3 ইন্ডেক্স থেকে যা কিছু থাকবে শেষ পর্যন্ত আমি সবটা দেখব। ঠিক আছে, তখন আপনি যেটা করবেন যে আপনি এখানে কি করবেন, আমরা যদি এই থার্ড ব্র্যাকেটটাকে চিন্তা করি, আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, তা আমরা কোটেশন দিব। কোটেশন দিয়ে আমরা এখানে এই কোটেশনের এই পার্ট বলছি যে আমি হলো যে 3 পর্যন্ত নিব। কোটেশনটা মানে মেইনলি এরকমটা বোঝাচ্ছে, এরকম একটা কোটেশন থাকছে, এই সরি আপনার কোলন থাকছে, এই কোলনের এই পার, হ্যাঁ, আর এই পার্টটা মেইনলি এইরকমটা হচ্ছে। ঠিক আছে, আমরা হলো যে যখন এইখানে একটা ভ্যালু বলে দিচ্ছি তখন বলছি যে এই এখান থেকে মানে সে রিড করতে করতে এই পর্যন্ত আসবে। আবার যখন আমরা এখানে একটা বলে দিব তখন সে এই পজিশনটা থেকে রিড করতে করতে সে মানে শেষ পর্যন্ত যাবে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম। তো আমরা এখন চাচ্ছি 3-এর পর থেকে ভ্যালুগুলাকে দেখতে, তাই আমরা কোলনের আগে 3টা বলে দিব। ঠিক আছে, এখন আমরা 3-এর পর থেকে ভ্যালুগুলা কার ভেতরে চেক করব, মানে কার ভেতর থেকে নিব, ডি এর ভেতর থেকে নিব। ঠিক আছে, তো এখন এই জিনিসটা আমরা প্রিন্ট করে দেখব। তার জন্য আমরা প্রিন্ট ফাংশনটা লিখলাম, শিফট এন্টার। দেখেন এই যে 3 পজিশন, কোনটা না এটা, এই যে এই 3 পজিশন থেকে, হ্যাঁ, এইখান থেকে শেষ পর্যন্ত এই সবকিছু কিন্তু সে দেখিয়েছে। এইখান থেকে শেষ পর্যন্ত সে সবটা দেখিয়েছে। ঠিক আছে, মানে জিনিসটা হলো এরকম যে আমি তাকে এখানে পজিশন নাম্বারটা বলে দিচ্ছি, এরপর থেকে সে কোনটা দেখাবে। ওকে, এইটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত, ইন্ডেক্সিং এর যে ম্যাটার গুলো বললাম? না। জাস্ট একটু ওই মেমোরাইজ রাখতে হ্যাঁ হবে শিওর, সূত্রের মতো আর কি, এটার পরে এগুলা মনে থাকবে ভাই, এগুলো কোড কখনো মুখস্থ করতে যাবেন না। আপনি প্রতিদিন দেখতে দেখতে এই জিনিসগুলো অটোমেটিকলি হলো যে ইনহেল হয়ে যাবে। আপনি মুখস্থ করলে জিনিসগুলো মনে রাখতে পারবেন না, খালি প্রেশারটাই বাড়বে। ওকে। জাস্ট মানে ফার্স্ট টাইম তো একটু জাস্ট নোট ডাউন করে রাখবেন লেকচারের টাইমে, ওগুলো জাস্ট একটু পাতা উল্টাই নিলেন, হ্যাঁ, কাজ করার সময় ওই জিনিসগুলো একটু দেখে দেখে একটু মানে একটু দেখতে থাকলেন, যখন আপনি কাজ করছেন তখন এক্সট্রা টাইমে দেখে মানে দেখে মাথা খারাপের কোনো দরকারই নেই। জি। আর আচ্ছা, পাইথনের কাউন্টিংটা কিউ থেকে শুরু হয় না, যে কোনো কাউন্টিংটা? এই যে বাংলাদেশের শুধু পাইথন না, কম্পিউটার সায়েন্সে আপনার কাউন্টিংটা শুরুই হয় হলো যে আপনার 0 থেকে, ওকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। ওকে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা ডিফারেন্ট জিনিস দেখি। পি একটা ভ্যারিয়েবল নিচ্ছে, হ্যাঁ, পি ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম ইফ টি, কিউ ভ্যারিয়েবলের মধ্যে আমি লিখলাম ইজ এ বয়। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই দুইটা জিনিস আমি একত্রিত করে আমি প্রিন্ট করব, একসাথে আমি এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি এই পি এর মধ্যে যে ভ্যালুটা আছে আর কিউ এর মধ্যে যে ভ্যালুটা আছে আপনি সেই জিনিসটাকে আপনি প্রিন্ট করবেন। হ্যাঁ, তো আপনি যেটা করবেন এই দুইটাকে আপনি যোগ করে দিবেন। ঠিক আছে, এই প্লাস অপারেটর দিয়েও স্ট্রিং কে আপনি একসাথে প্রিন্ট করতে পারেন।
ঠিক আছে? তো এইটা আপনি কি করবেন, প্রিন্ট করবেন। ঠিক আছে, প্রিন্ট ফাংশনের মধ্যে পি প্লাস কিউ দিয়ে দিলাম, শিফট এন্টার। দেখেন ইফ টি যে বয়, এখানে আমার সামনে কোনো স্পেস ছিল না, কোনো স্পেস নাই, স্পেস দিলাম। এবার এটাকে শিফট এন্টার রান করাইলাম, ইফ টি ইজ এ বয়। ঠিক আছে, মানে আপনি প্লাস অপারেটর দিয়ে দুইটা স্ট্রিং কে আপনি অ্যাড করবেন। ঠিক আছে, দুইটা স্ট্রিং আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখে আপনাকে, যে এখন আপনি একসাথে কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছেন। হ্যাঁ, ওকে, ধরেন পি কিউ আর এর মধ্যে আমি একটা ভ্যালু রাখছি ইজ, ঠিক আছে, কিউ আর এস, এস এর মধ্যে আমি আর একটা ভ্যালু রাখছি ইজ ক্যাট। ঠিক আছে, তো এখন প্রিন্ট ফাংশন দিয়ে আপনি আরো একটা কাজ করতে পারেন, যে আপনি প্রিন্ট ফাংশনের মাঝে আপনি একটা মেসেজ দিতে পারেন ফার্স্টে। হ্যাঁ, ধরেন দিস নামে আপনি একটা মেসেজ দিচ্ছেন। এই মেসেজটার পরে আপনি হইলো যে আপনার ইয়াটা প্রিন্ট করতে পারেন, কি বলে যে এই আহ, জিনিসগুলো আপনি প্রিন্ট করতে পারেন কিভাবে, প্লাস চিহ্ন আর দিলেন। ঠিক আছে, শিফট এন্টার, দেখেন দিস ইজ দেখাচ্ছে, শিফট এন্টার, দিস ইজ দেখাচ্ছে। আর এর সাথে আবার আপনি প্লাস এস দেন, শিফট এন্টার, দিস ইজ ক্যাট, দিস ইজ এ ক্যাট। ঠিক আছে, মানে জিনিসটা হলো এরকম, আমি যদি দিসটাকে ধরেন এখানে না দিয়া এম একটা ভ্যারিয়েবলের ভেতরে আমি এই দিসটাকে রাখলাম। ঠিক আছে, দিসটাকে রাখলাম। তো এখন এই জায়গাতে আমি যদি এমটাকে লিখে দেই, তো যদি শিফট এন্টার দেই, তাহলে তো আমাকে সেম জিনিসটা দিচ্ছে, সেম জিনিসটা দিচ্ছে না? হ্যালো, জি সেম জিনিসটা দিচ্ছে। তো এইখানে একটা ভ্যারিয়েবল ইউজ না করে আমরা ডিরেক্টলি হইলো যে এই মেসেজটাই, মানে এই আমরা যে স্ট্রিংটা এখানে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আলাদা করে ভ্যারিয়েবলের ভেতরে জিনিসগুলো রাখার প্যারাটা নেওয়া লাগবে না। আচ্ছা, এই তো গেল। এখন আপনি চাচ্ছেন এরকমটা করতে, যে মাই এজ ইজ, ঠিক আছে, এটা আপনার কি একটা স্ট্রিং, এটা আপনার একটা মেসেজ ছিল। ঠিক আছে, এখন এইটার সাথে আপনি এই জিনিসটা আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, কিরকম, যে প্রিন্ট, প্রিন্ট করব কিভাবে, প্রথমে দেখাবে মাই এজ ইজ, ঠিক আছে, তারপর হলো যে 14 সংখ্যাটাকে দেখাবে। ঠিক আছে, তো এই জায়গাতে আপনার জেনারেল সেন্সে কি আসছে, যেখানে তাহলে আমি একটা প্লাস চিহ্ন দিব, দেন এখানে আমি এজ দিয়ে দিব, দেন আমি শিফট এন্টার দিব, হয়ে যাবে। এরকমটা আসছিল না? বাট এটা এরকমটা হবে না এই ক্ষেত্রে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি এরকমটা করছেন, যে একটা মুরগির সাথে একটা হইলো যে ময়ূরের তুলনা করছেন। ঠিক আছে, মুরগি এক জিনিস, ময়ূর আর এক জিনিস। তো সেক্ষেত্রে আমরা কি করি, যে দেখা যাচ্ছে যে আপনার কাছে 10টা ময়ূর আছে আর 5টা মুরগি আছে। যদি আপনাকে এরকমটা লিখতে বলে, তখন আপনি কি করবেন, 10টা ময়ূর কমা 5টা মুরগি, আপনি এরকমটা করবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এই রুমের মধ্যে 5টা মুরগি, আবার একটু পরে আইসা আরেকটা, আরো 5টা মুরগি রাখলাম, তাহলে মুরগি কয়টা থাকছে ঘরে, তখন আপনি 5 5 10 করে দিয়ে বলবেন যে হ্যাঁ এই রুমে 10টা মুরগি আছে। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে ওই সেম কথাটাই, যে এখন 5টা মুরগি ছিল, আমি এরপরে 10টা ময়ূর রেখে গেলাম, তাহলে কয়টা আছে, তখন আপনি লিখবেন 10টা ময়ূর আর 5টা মুরগি আছে। তো এইখানে বিষয়টা এরকম, যে আমরা এখানে সেম টাইপের জিনিসগুলাকে যখন নিয়ে কাজ করছিলাম, তখন আমরা প্লাস অপারেটরটা ইউজ করেছিলাম।
কিন্তু এখানে এই স্ট্রিং আর এই নাম্বার দুটো তো ডিফারেন্ট জিনিস, সেই জন্য আমরা এখানে কমা সিম্বলটা ইউজ করব। ঠিক আছে, শিফট এন্টার, দেখেন মাই এজ ইজ 14। এইটা বুঝলেন? বুঝতে পেরেছি। একই ই দেয়া হয়েছে আর কি। একই জিনিস হলে প্লাস দিয়ে লিখবেন, আর যদি ডিফারেন্ট জিনিস হয় তখন কমা দিয়ে। জিনিসগুলা রিয়েল লাইফের সাথে রিলেট করেন, জিনিসগুলা কিন্তু ওই কনসেপ্ট গুলা থেকে উঠে আসছে। প্রোগ্রামিং আহামরি কঠিন কিচ্ছু না, জাস্ট মনে করেন আপনি একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলাকে ভিজুয়ালাইজ করছেন, দ্যাটস ইট। আচ্ছা, এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, যে দেখাচ্ছে আপনি এরকমটা একটা মেসেজ দিতে চাচ্ছেন, প্রিন্ট মাই এজ ইজ 14 ইয়ার্স ওল্ড। আপনি এই 14টাকে হলো যে আপনি দিতে চাচ্ছেন না, ঠিক আছে, 14টা আপনি রাখতে চাচ্ছেন একটা ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, 14টা আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছেন। আর এই পজিশনটাতে আপনি কি রাখতে চাচ্ছেন, মানে এই পজিশনটাতে, এই জায়গাটাতে আপনি 14টাকে দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, তো তখন আপনাকে যেটা করতে হবে, এই জায়গাতে পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর আপনি এখানে হইলো যে পার্সেন্টেজ এজ, মানে এই ভ্যারিয়েবলের নামটা দিবেন পার্সেন্টেজ দিয়ে, শিফট এন্টার। দেখেন যেই পজিশনটাতে আমি পার্সেন্টেজ ডি দিয়েছিলাম সেই পজিশন 14 চলে আসছে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু এই লাস্টের দিকে 14টা আসছে। ঠিক আছে, মানে আপনি হলো পার্সেন্টেজ ডি দিয়ে আপনি যে কোনো পজিশন গুলাকে রাখতে পারেন। এই পার্সেন্টেজ ডিটা যদি আপনি হইলো যে আহ এই মাই এজের পরে দেন, ঠিক আছে, শিফট এন্টার, দেখেন এজের আগে 14টা আসছে। ঠিক আছে, ব্যাপারটা এইভাবে কাজ করে। শিফট এন্টার। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, ডি কেন? ডি কারণ আমরা এখানে কি ইউজ করছি, পূর্ণ সংখ্যা ইউজ করছি। ঠিক আছে, পূর্ণ সংখ্যা কি হয়, সাধারণত ডেসিমাল নাম্বার হয়। তো সেই ডেসিমাল নাম্বার গুলাই হইলো যে, ডেসিমাল নাম্বারের জন্য এখানে আমরা ডি ইউজ করে থাকি। ঠিক আছে, পার্সেন্টেজ ডি, ডেসিমাল থেকে ডিটা আসছে। আর আমাদের কি বলে যে সমাজ ব্যবস্থায় যে সংখ্যা ব্যবস্থাটা প্রচলিত সেটা হলো ডেসিমাল নাম্বার, মানে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক। ঠিক আছে, এই জন্য ডেসিমাল, সেই ডেসিমালটা ইউজ করা হচ্ছে। আপনি যদি এখানে দেখাতে চান, যে দেখাচ্ছে ধরেন এখানে আপনি 14.8 দিচ্ছেন, ঠিক আছে, এখানে কিন্তু ইয়াটা আসছে না, ফ্লোট পয়েন্টটা আসছে না। এখানে যদি আপনি এফ দেন, শিফট এন্টার, এবার দেখেন আপনাকে ফ্লোটিং পয়েন্ট সহ দেখাচ্ছে। ঠিক আছে, পার্সেন্টেজ এফ, ওই যে আমরা ফ্লোট বলি, ফ্রাকশন, ফ্রাকশনের এফ এইখানে আমরা ইউজ করছি, ফ্রাকশনের এফ। ঠিক আছে, কারণ আমার এর ভেতরে কি আছে, ফ্রাকশনাল নাম্বারটা আছে। বাট আপনি এখানে যদি শুধু ডি দেন, এবার যদি শিফট এন্টার করেন, তাহলে কিন্তু সে ডেসিমাল নাম্বারটা দেখাবে, মানে পূর্ণ সংখ্যার নাম্বারটাই দেখাবে। ঠিক আছে, তাই আমরা এখানে, তো আমরা ফ্রাকশন সহজ আছে তাই এফ দিলাম। এখন এইখানে আপনি চাচ্ছেন যে আমি হইলো যে এখানে অনেকগুলা পয়েন্ট চলে আসছে। আচ্ছা, বাধা এখানে তো এটা বাই ডিফল্ট আসছে, এখানে তো আপনি আরো অনেক কিছু অ্যাড করলেন। এখানে আপনি হলো যে এতগুলা চাচ্ছেন না, এখানে কিন্তু 1 2 3 4 5 6টা দেখাচ্ছে। 1 2 3 4 5 6, এখানে আমি দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা দিয়েছি, বাট দেখাচ্ছে 6টা বাই ডিফল্ট। এখন আপনি চাচ্ছেন যে আমার এতগুলা ভ্যালুর দরকার নাই ভাই, আমার দশমিকের পরে 2টা পয়েন্ট আসলেই এনাফ। ঠিক আছে, তো তখন আপনি যেটা করবেন, এই পার্সেন্টেজ এফ এর পরে আপনি লিখবেন 0.2। ঠিক আছে,
এবার শিফট এন্টার করেন, আপনাকে দশমিকের পরে দেখেন জাস্ট দুইটা ফ্লোটিং পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে, দুইটা যে অঙ্ক দেখাচ্ছে। এখন আমরা এখানে দিয়েছিলাম হইলো যে 9টা, আমাকে এখানে ডিফল্ট ভাবে দেখাচ্ছে 6টা। এটা আপনি মেনে নিতে পারছেন যে না, এখন আমার হইলো যে 8টা পর্যন্ত আমি পয়েন্ট দেখতে চাই, ঠিক আছে, তখন আপনি শিফট এন্টার দিবেন, আপনার তখন 8টা পর্যন্ত পয়েন্ট দেখাবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই যে 8 দেখাচ্ছে, এখানে একটা জিনিস দেখেন, এই যে লাস্টে 6 ছিল না, এই 6টাকে সে রাউন্ড অফ করে 4 এর সাথে 1 যোগ করে এই লাস্টের 5টাকে দেখাচ্ছে, ঠিক আছে, সে রাউন্ড অফ করেই জিনিসটা বাই ডিফল্টলি এরকমটা দেখাবে। আবার দেখেন এখানে আমার ছিল কত, 865, তো 5 এর জন্য এটাকে রাউন্ড অফ করে 87 দেখিয়েছে, তো বাই ডিফল্ট এটাকে রাউন্ড অফ করে নাই। ওকে, আর কি দেখায় আপনাদেরকে, আসলে আপনাদের আগে আরেকটা ক্লাস নেওয়ার পরে একটু ব্রেক চেয়েছিলাম, বাট নিতে পারি নাই, আমার নিজের মাথায় ভার হয়ে গেছে। আচ্ছা, ওকে, আর একটা জিনিস দেখাই, ধরেন আহ, এগুলো আমার মেইনলি ধরেন ভ্যারিয়েবল, হ্যাঁ, এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমি রাখলাম এ বি সি ডি ই এফ জি এইচ। তো আমরা এটা একটা ধরেন এখন প্রিন্ট করছি, আমরা কিভাবে প্রিন্ট করব, এম প্লাস এন প্লাস ও প্লাস পি, শিফট এন্টার, ঠিক আছে, এবিসিডি এফ জি এইচ আসলো। এটাকে ধরেন আমরা আরেকটু ইন্টারেস্টিং করি, ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আমরা ধরেন টিল্ডা ইউজ করব, ঠিক আছে, এখানে একটা প্লাস দিতে হবে, তো আমরা এই টিল্ডাটা হলো যে সব জায়গাতে ইউজ করব, মানে সবগুলোর মাঝখানে। তো কপি পেস্ট করে নিচ্ছি একটু, ওকে, এবার আমরা রান করি, টিল্ডাটা মাঝখানে আসছে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এতবার টিল্ডাটা দেওয়াটা বিরক্তিকর একটা কাজ হয়ে যাচ্ছে, আমি যত প্রোগ্রামিং শিখেছি, আমি একটু ইন্টেলিজেন্টলি ম্যাটারটাকে হ্যান্ডেল করব। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে একটা জিনিস দেখেন, এই প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু টিল্ডার মাধ্যমে কি হয়েছে, জয়েন হয়েছে না, বা অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে টিল্ডার মাধ্যমে, আমরা তো সেটা এখানে দেখাচ্ছি। তো এই জায়গাটাতে আপনি যেটা করবেন, যে আপনি কিসের মাধ্যমে হলো যে অ্যাড করছেন, টিল্ডার মাধ্যমে বা জয়েন করছেন, আপনি কাকে কাকে জয়েন করবেন সেটা এই জয়েন ফাংশনের মধ্যে আপনাকে বলে দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে, এ এম এন ও পি, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা কি করব, এই জিনিসটা আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে নিব, ঠিক আছে, সেম জিনিসটা আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে নিলাম। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে নিলাম কোন সিম্বলটা বা কি দিয়ে আমরা জয়েন করব সেটা দিলাম ডাবল কোটেশনের মধ্যে, দেন আমরা জয়েন ফাংশনের মধ্যে বললাম যে তুমি এই সিম্বলটা নিয়ে বা এই ডাবল কোটেশনের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসটা নিয়ে এই জিনিসগুলাকে অ্যাড করো, এই জিনিসগুলোকে জয়েন করতে থাকো, কাকে কাকে, এম এন ও পি কে, ঠিক আছে, এই এম এন ও পি কে কে হইলো যে সে কি করবে, জয়েন করবে কার মাধ্যমে, এইটার মাধ্যমে। তো আমরা শিফট এন্টার দিয়ে দেখি, দেখেন এখানে আমরা যে কাজটা বারবার করছিলাম এই জয়েন ফাংশন দিয়ে আমরা সেই কাজটা সিম্পলি করতে পারছি। ওকে, টি একটা ভ্যারিয়েবল নিলাম, হ্যাঁ, এর মধ্যে আমি লিখলাম সাগা সিটি, সাগা সিটি লিখলাম। এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে আমি হলো ক্যাপিটালাইজ করে দেখবো, আমি বড় করে দেখবো,
ঠিক আছে, এখানে সবগুলো ছোট আছে, এটা আমি বড় করে দেখতে চাচ্ছি। ঠিক আছে, মানে আমি চাচ্ছি প্রথম লেটারটা যেন বড় হাতের হয় বিশেষ করে। সেই জন্য যেটা করব, টি ডট ক্যাপিটালাইজ, যেহেতু এটা একটা ফাংশন তাই ফার্স্ট ব্র্যাকেট, শিফট এন্টার। দেখেন প্রথম লেটারটা এস মানে বড় ক্যাপিটাল লেটার হয়েছে, বাকিগুলো সব ছোট হয়ে আছে। এইখানে প্রিন্ট ফাংশনটা দিলাম না এই জন্য যে জুপিটার নোটবুক এটা একটা অ্যাডভান্টেজ, আমি যদি ভ্যারিয়েবল বা হলো যে এইভাবে লিখি, এই অপারেশন গুলো এইভাবে যদি দেই, তাহলে সে অটোমেটিকলি বাই ডিফল্ট সেটাকে প্রিন্ট করেই দেয়। এখানে আলাদাভাবে প্রিন্ট ফাংশনটা লাগে না। বা এই জায়গাতেই দেখেন জিনিসটা, আমি যদি প্রিন্ট ফাংশন নাও দিতাম, তারপর দেখেন এখানে সে আউটপুটটা দেখাইতো। ঠিক আছে, তো প্রিন্ট ফাংশন কি আর দেওয়ার দরকার আছে? যেহেতু বুঝলেনই যে প্রিন্ট ফাংশন দেওয়া না দেওয়া মোটামুটি একই রকম, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দিতে হবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু আপনারা নতুন সেহেতু প্রিন্ট ফাংশন আপাতত দেই। ঠিক আছে, এই ক্যাপিটালাইজ করে সেখানে প্রিন্ট করলো। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে না আমার হলো যে সবগুলাই বড় হাতের দরকার সব। আচ্ছা, আরেকটা জিনিসও দেখি। দেখেন এইখানে সে কিন্তু জাস্ট প্রিন্ট করেছে, আমাকে দেখিয়েছে এসটাকে ক্যাপিটাল, কিন্তু আসলে কিন্তু এসটা ক্যাপিটাল হয় নাই। ঠিক আছে, সে জাস্ট আমাকে কাইন্ড অফ প্রেটেন্ড করছে যে হ্যাঁ দেখো আমি ক্যাপিটাল প্রথম লেটারটাকে আমি ক্যাপিটালাইজ করে নিয়েছি। ঠিক আছে, ব্যাপারটা এরকম ভাবে কাজ করে, কিন্তু অরিজিনাল ভ্যালুটা কিন্তু আমার এখনো চেঞ্জ হয় নাই। ওকে, তো এখন আমরা এটা করব, এখন আমরা সবগুলোকে বড় করব প্রত্যেকটা লেটারকে। তো সেই জন্য একটা ফাংশন আছে, সেটা হলো আপার। ঠিক আছে, কাকে আপার করব? এই টি কে আপার করব। টি কে আপার করব, তো টি এর সাথে আপার ফাংশনটাকে ডট দিয়ে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এটাকে রান করি, শিফট এন্টার। এখন প্রত্যেকটা জিনিস কিন্তু কি হয়ে গেছে, আপডেট মানে হলো যে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ক্যাপিটাল লেটার। তো এই জিনিসটাকে আপনি ধরেন ডাব্লু একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলেন। ঠিক আছে, এবার আপনি এই ডাব্লুটাকে দেখতে চাচ্ছেন যে আসলে থাকলো কিনা। দেখেন ডাব্লুর ভেতরে ক্যাপিটালাইজ মানে আপনার হচ্ছে যে আপার লেটার, মানে আপার হয়ে মানে সবগুলা ক্যাপিটাল হয়ে ডাব্লুর ভেতরে আপনার সাকসেসিভ ওয়ার্ডটা থাকলো। এখন আপনি চাচ্ছেন যে এটা আমি আবার আগের মতো লোয়ারে করতে চাচ্ছি, তখন আপনি যেটা করবেন, লোয়ার ফাংশনটা লিখলেন, আমি ফাংশনের নাম একটা ছোট লোয়ার। প্রশ্ন করতে চাই। এইবার সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ বলেন। এখানে হ্যাঁ সরি, ইকুয়াল টু ডট হ্যালো। আপার যেটা সেকেন্ড লাইনে যে শুধু ডাব্লিউ লেখা হলো, তারপরও যে জি সাকাসিটি আপার কেসে আসলো, তো জি, এক্ষেত্রে প্রিন্ট দিয়ে ডাব্লিউ কেন লিখলাম না? আমরা শুধু ডাব্লিউ লিখলে রেজাল্ট চলে আসলো যে। এখানে এখানে একটু আগে সেটা বললাম যে এখানে আমরা প্রিন্ট দিয়ে লিখলাম না এই জন্য যে জুপিটার নোটবুক আমাদেরকে এই একটা অ্যাডভান্টেজ দেয় যে আমাদের এখানে প্রিন্ট ফাংশনটা ইউজ না করে আমরা ভ্যারিয়েবলের ভ্যালু গুলাকে দেখতে পাই। ও হ্যাঁ, ঠিক আছে, জি জি জি, মনে পড়েছে, জি। এটাই। প্রিন্ট ফাংশনের ভেতরে আপনি ডাব্লু দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি কি লোয়ার করতে, তো কাকে লোয়ার করব? এই ডাব্লুটাকে লোয়ার করব। এখন ডাব্লু কে ডট দিয়ে এই লোয়ার ফাংশনের সাথে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমি আচ্ছা প্রিন্ট ফাংশনের মধ্যে আমি রান করাই, শিফট এন্টার। দেখেন এই যে এটা এখন সবগুলাই লোয়ার হয়ে গেছে। আচ্ছা ডাব্লুর ভেতরে যা ছিল সবকিছুই লোয়ারে হয়ে গেছে। ওকে, আর দুই তিনটে দেখাই। উম, আচ্ছা, বাংলাদেশ যেন কার ভিতরে ছিল? উম, যে ভ্যারিয়েবল নিলাম, এর ভেতরে লিখলাম বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা তো যে এর ভেতরে বাংলাদেশ লিখলাম, প্রিন্ট, আমি যদি যে কে যদি প্রিন্ট করি তাহলে বাংলাদেশ আসবে, এটা তো পুরোনো কথা হয়ে গেল। নতুন কি আসছে? এখন আপনি চাচ্ছেন যে এই ওয়ার্ডের ভেতরে এ কতবার আছে এটা আপনি দেখতে চাচ্ছেন। এক কথায় আপনি এ কাউন্ট করে দেখতে চাচ্ছেন যে এ কতবার আছে। ঠিক আছে, তো আপনি কি করতে যাচ্ছেন? কাউন্ট করতে যাচ্ছেন।
কাকে count করতে যাচ্ছেন? এ কে কাউন্ট করতে যাচ্ছেন। ঠিক আছে, আমি ডাবল কোটেশনের মধ্যে এটাকে লিখে দিলাম। কার মধ্যে খুঁজতে চাচ্ছেন? আপনি এই জের মধ্যে খুঁজতে যাচ্ছেন, তাই জে দিয়ে ডট দিলাম। ঠিক আছে, এই কাউন্ট ফাংশন কাকে খুঁজবে? এ কে খুঁজবে। কার মধ্যে খুঁজবে? জের ভেতরে খুঁজবে। তো জের ভেতরে যেহেতু খুঁজবে সেহেতু আমি ডট দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এটাকে প্রিন্ট ফাংশনের মধ্যে লিখি, শিফট এন্টার। দেখেন কি দেখাচ্ছে? 2 দেখাচ্ছে, কারণ এই বাংলাদেশের ভেতরে এইখানে একটা আর এইখানে একটা, দুইটা দুইটা মাত্র এ আছে, সেই জন্য এখানে 2 দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, যে এখন আপনি চাচ্ছেন যে এই বাংলাদেশ ওয়ার্ডের ভিতরে কোথাও কি হইলো যে এস লেটারটা আছে, আপনি এটা ফাইন্ড করতে চাচ্ছেন, খুঁজতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি কি করতে যাচ্ছেন? ফাইন্ড করতে যাচ্ছেন, সরি, ফাইন্ড করতে চাচ্ছেন। কাকে ফাইন্ড করতে চাচ্ছেন? এস কে ফাইন্ড করতে চাচ্ছেন। সেটা কি করলেন? ডাবল কোটেশনের মধ্যে লিখে দিলেন যে আমাকে এই জিনিসটা তুমি খুঁজে দাও। কার ভেতরে খুঁজবে? জের ভিতরে খুঁজবে। তো এই জেটাকে ডট দিয়ে ফাইন্ড সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, এবার আমরা প্রিন্ট ফাংশনটা দিয়ে দেই, শিফট এন্টার। দেখেন এখানে 8 নাম্বার পজিশনে, এই যে দেখেন, এই যে 8 নাম্বার পজিশনে এসটা ছিল। ঠিক আছে, তো সে এখানে সেই 8 নাম্বার ইন্ডেক্সটা সে আমাকে দিয়েছে যে এই পজিশনটাতে তুমি এস কে পাবা। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি এরকমটা চাচ্ছেন যে আমার তো এখানে 2 জায়গায় এ আছে, তা আমি এ গুলাকে হইলো যে একটা কিছু দিয়ে, আমি একটা কিছু দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে আমি একটা রিপ্লেস করে ফেলবো। হয়তো আমি স্টার সিম্বল দিয়ে বা যে কোনো একটা সিম্বল বা যে কোনো একটা লেটার দিয়ে আমি এটাকে কি করে ফেলবো? রিপ্লেস করে ফেলবো। ঠিক আছে, তো আপনি কি করতে চাচ্ছেন? রিপ্লেস করতে চাচ্ছেন। কাকে মানে কাকে রিপ্লেস করতে চাচ্ছেন? এ কে রিপ্লেস করতে চাচ্ছেন। কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন? আপনি রিপ্লেস করতে চাচ্ছেন হয়তো এই অ্যাট সিম্বল দিয়ে, অ্যাট দ্য রেট সিম্বল দিয়ে। ঠিক আছে, তো এই জিনিসটা, এই কাজটা কার মধ্যে করতে চাচ্ছেন? এই জের মধ্যে করতে চাচ্ছেন। ঠিক আছে, শিফট এন্টার। দেখেন যেখানে যেখানে এ ছিল সেই সকল জায়গাগুলোতে অ্যাট দ্য রেট দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে ধরেন এইচ নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। হ্যাঁ, প্রিন্ট এইচ, শিফট এন্টার। তো জিনিসটা কি হইলো যে আহ, প্রথমে রিপ্লেস ফাংশন নিলাম। আমি কি করতে যাচ্ছি? রিপ্লেস করতে যাচ্ছি। কাকে রিপ্লেস করতে যাচ্ছি? এ কে রিপ্লেস করতে যাচ্ছি। কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি? অ্যাট দ্য রেট সিম্বল দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি। কার ভেতরে রিপ্লেস করতে যাচ্ছি? এই যে ভ্যারিয়েবলের ভেতরে যেই স্ট্রিংটা আছে তার ভেতরে চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, তো সেইভাবে আমাকে এখানে কি দেখাইলো? আউটপুটটা দেখাইলো। এখন আপনি চাচ্ছেন যে এখানে তো মানে এরকম একটা কিছু আছে, তো এইচ এর মধ্যে যে জিনিসগুলো আছে, আমি চাচ্ছি যখনই সে অ্যাট দ্য রেট পাবে তখন আপনি সেই জিনিসগুলাকে আলাদা করে ফেলবেন। ঠিক আছে, যখনই যখনই সে অ্যাট দ্য রেট পাবে তখনই তখনই যেন জিনিসগুলা আলাদা হয়ে যায়। ঠিক আছে, আপনি কি করতে যাচ্ছেন? আলাদা করতে যাচ্ছেন, মানে কি? স্প্লিট করতে যাচ্ছেন। কি করতে যাচ্ছেন? স্প্লিট করতে যাচ্ছেন। কখন স্প্লিট করবেন? যখনই সে অ্যাট দ্য রেট এই সিম্বলটা দেখতে পাবে। কার ভেতরে এই কাজটা চলবে? এইচ এর ভেতরে এই কাজটা চলবে। শিফট এন্টার। দেখেন যখনই অ্যাট দ্য রেট পেয়েছে তখন বি কে এই পাশে আলাদা করেছে, এই এনজিএলটাকে এই পর্যন্তটাকে আলাদা করে নিচ্ছিল। নিতে নিতে আবার যখন সে এরকম অ্যাট দ্য রেট পাইলো তখন এনজিএলটাকে হইলো যে একটা পার্টে রাখলো আর এই দেশটাকে একটা পার্টে রাখলো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ধরেন স্ট্রিং ম্যানিপুলেশন। আরো অনেক কিছু আছে, বাট এ পর্যন্তই থাকুক। জি। আপনি ছিল আমি একটা প্রশ্ন আপনাদের। করতে চাই, একটু হ্যাঁ, হাইপোথেটিক্যাল বলেন। হতে পারে বা দার্শনিক হতে পারে। মানে আমার
না বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমি আগ্রহী হয়ে জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ অবশ্যই অবশ্যই। পাইথন। যেমন ধরেন আমরা এতক্ষণ যতগুলা দেখলাম যে এই জি এই সিনট্যাক্সটা লিখলে এখান থেকে এটা চলে যাবে, এই সিনট্যাক্সটা লিখলে এখান থেকে এটা আলাদা হয়ে যাবে। বাট আমাকে যদি, বা ধরেন আমি এখন পাইথনের দিক থেকে আমি এখনো অশিক্ষিত পাইথনের দিক থেকে, তো আচ্ছা। আহ, আমি যদি জিজ্ঞেস করি যে এটা তো আমি মাঝখানে ক্লিক করে স্পেস বাটন চাপ দিয়ে করতে পারি, মানে প্লিজ আমার প্রশ্নটা আদারওয়াইজ নিয়ে না, চাপ দিয়ে করতে পারি, তো আপনি এটা তো আমি বলেন ভাই। কেটে দিয়েই করতে পারি। এখানে তো এট দ্য জি রেট অফ আমি এমনি বসাই দিতে পারি রিপ্লেস করে। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ পাইথন? মানে এইটা এই সিনট্যাক্স গুলা লিখে পরবর্তীতে অ্যাপ্লিকেশনটা কি হবে যদি জাস্ট মানে আমি হয়তো 6 মাস পরেরটা এখন জাস্ট জিজ্ঞেস করলাম সামারিটা কি হবে ultimately? এইটা হইলো যে আপনার, এটা জোম্যাটো একটা ডেটা সেট রেস্টুরেন্টের। Okay. তো এইখানে আপনাকে আগে একটু ডেটা সেটটা আমি দেখাই। যে এইখানে আপনার হইলো যে কোন ইউআরএল ইউজ করে হইলো যে ইউজাররা ঢুকছে, কোন জায়গা থেকে তারা অর্ডার করছে, তাদের নাম, অনলাইন অর্ডার না হইলো যে আপনার তারা ফিজিক্যালি টেবিল বুক করছে। হ্যাঁ, এইরকম একটা হইলো যে একটা ডেটা সেট আছে এখানে। হ্যাঁ, যেটা অনেক মানে মোটামুটি একটা বড় একটা ডেটা সেট। তো এইখানে আমাদের রিপ্লেসটা কোথায় কাজে লাগবে? আপনি যদি শুধু এই ইয়েস নো এই জিনিসগুলাকে নিয়ে আপনি কাজ করেন, আপনি কি ইয়েস অর নো কে যোগ বিয়োগ গুণভাগ কিছু করতে পারবেন? কিন্তু আপনি 0 1 2 3 4 এগুলোকে আপনি যোগ বিয়োগ গুণভাগ কিছু একটা করতে পারবেন। ঠিক আছে? তো আমরা যেটা করি অ্যানালাইসিসের সময় এই রকম যে ভ্যালু গুলাকে থাকে, ইয়েস নো বা এইরকম যেগুলো আপনার আহ কি বলবো যে স্ট্রিং টাইপের বা অবজেক্ট টাইপের বা নমিনাল যে ভ্যারিয়েবল মানে ভ্যালু গুলাকে থাকে, মানে এক কথায় ওয়ার্ডের মতো যে জিনিসগুলাকে থাকে, এগুলাকে আমরা সংখ্যায় পরিবর্তন করে নিই। ঠিক আছে? তো কিভাবে করি দেখেন, এই যে রিপ্লেস ফাংশনটা দিয়ে আমরা এটা বলি যে যখন তুমি ইয়েস পাবা তখন তাকে তুমি ওয়ানে রিপ্লেস করবা, আর যখন তুমি নো পাবা তখন তুমি জিরোতে রিপ্লেস ও করবা। যেটা শুরুতে ঠিক বলেছি। আছে? এই যে ধরেন, জি। হ্যাঁ তো সেটাই। বুলিয়ান। এটার আরো হইলো যে আপনার, এটার আরো একটু ডেপথ যদি আপনাদেরকে দেখাইতে চাই, এই যে দেখেন, আমরা যখন রেটিং গুলা দেখি, ঠিক আছে, 4.1 আউট অফ 5, ঠিক আছে, আপনি কিন্তু হিউম্যান, আপনি এটা দেখে বুঝছেন যে 5 এর মধ্যে তাকে 4.1 দেওয়া হয়েছে, জি। কিন্তু সে কিন্তু এটাকে অবজেক্ট ডেটা টাইপ, কিন্তু দেখেন ডি টাইপ মানে ডেটা টাইপ, ডেটা টাইপটা সে অবজেক্ট হিসেবে নিয়েছে, মানে স্ট্রিং টাইপের ডেটা টাইপ এটা। হ্যাঁ, তো সে তো আসলে এই যদি এটা স্ট্রিং হয় তাহলে তো এখানে সে যোগ বিয়োগ গুণ বা কিছু করতে পারছে না। তো যদি এই স্ল্যাশ স্ল্যাশ ফাইভটাকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার অবশিষ্ট কি থাকে? শুধু 4.1 থাকে। এইটা দিয়ে তো আমি ধরেন একটা অ্যানালাইসিস করতে পারি যে আচ্ছা আমার রেটিং 4.1, তো আমাকে ধরেন 10 জন হলো যে 4.1 4.2 4.3 এরকম দিচ্ছে, তাহলে আমি এই 10টা ভ্যালুকে যোগ করে 10 দিয়ে ভাগ দিলে আমি এভারেজ আমার একটা মানে স্ট্যান্ডার্ড আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমার এভারেজ স্কোর এত। ঠিক আছে? কিন্তু আমার যদি এরকম /5 হিসেবে থাকে, তাহলে তো এটা ধরেন স্ট্রিং হিসেবে আছে, এখানে তো আমি কিছু করতে পারছি না। তখন এই জায়গাতে কোড লিখেছি যে রিপ্লেস করো, যখনই /5 আসবে তখনই এই এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করো। এমটি স্ট্রিং মানে কিছুই থাকবে না। ঠিক আছে? ওখানে কোনো স্পেসও থাকবে না, কিছুই থাকবে না, একদম ব্ল্যাঙ্ক একটা জিনিস। তুমি এই যখনই /5 পাবো তখন ওটা যেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে? দেখেন সেম ভাবে এখানে 4.1 আউট অফ 5, এই /5টা কিন্তু আর নাই। নাই। ইয়েস ইয়েস ইয়েস, রাইট। এরকম জিনিসগুলো ধরেন এখন দেখে মনে হবে খুঁটিনাটি সিলি, বাট না না, এগুলো ধরেন ডেফিনেটলি না, মানে সরি, মানে আমি সামনে যখন সিলি আরো বলছি না একদমই, আমি জাস্ট না না না, এটা মোটেও সিলি প্রশ্ন না। মানে আমি তো আরো বেশ কয়েকটা ব্যাচ পড়িয়েছি, তো অনেকের এই ধরনের প্রশ্ন আসে যে ভাই এত জিনিস দেখছি, এতদিন ধরে দেখছি ভাই, বোরিং লাগছে, এটা আসলে ইমপ্লিমেন্টেশনটা কোথায়, কোথায় ইউজ হয়, কি হয়? তখন আমি তাদেরকে হইলো যে ডিরেক্ট খুলেই দেখাই দেয় যে আপনি এই জায়গায় এই জিনিসটা ইউজ করবেন। কারণ ধরেন আপনি একটা জিনিস শিখছেন, সেটা তো মোটিভেশন লাগবে। হুদাই হুদাই একটা জিনিস তো আসলে মাথায় নেওয়া বা প্যারা নেওয়ার তো কোনো মানে হয় না। ইয়েস, তার মানে এটা একটা তো আসলে এরকম ভাবে ধরেন, একদম বিশাল রিয়েল লাইফ ইনফরমেশন বা ডাটা সেটকে একটা অর্গানাইজড ফর্মে আনা, যেটা কম্পিউটারের কাছে রিডেবল হয়। এক্স্যাক্ট ওকে। এক্স্যাক্ট সেটাই। আর আমরা হলো ডেটা অ্যানালাইসিস এর সময় যেটা মেইনলি করি, সব ভ্যালু গুলাকে দেখেন
আপনি দেখেন এখানে মোটামুটি ডেটা সেটটা কিছুটা দেখা যাচ্ছে। জি। দেখেন বেশিরভাগ ভ্যালু গুলাই কিন্তু আপনার হলো যে ওয়ার্ড টাইপের, বেশিরভাগ গুলা, হুম হ্যাঁ। হুম। এখানে সব রো গুলা কলাম গুলা দেখাচ্ছে না, বেশিরভাগ গুলাই। কিন্তু যখন এখানে আমি হইলো যে আপনার অ্যালগোরিদম অ্যাপে যাব, দেখেন সবগুলাকে আমি সংখ্যায় পরিবর্তন করে নিয়েছি। এখানে আমি কোনো আপনার ভ্যালু গুলা রাখি নাই, কোনো ওয়ার্ড বা কোনো কিছু রাখি না, সবকিছু আমি নাম্বারে রিপ্রেজেন্ট করে নিয়েছি। ফ্লোট নাম্বার হোক কোনো সমস্যা না, বাট আমি নাম্বার এটাকে রিপ্রেজেন্ট করে নিয়েছি। Got that. ঠিক আছে, জি জি। থ্যাংক তো এই ছিল। ইউ। এটা একটা ইন্সপায়ারিং ওয়েলকাম। ছিল আর কি। না না, জিনিসগুলো আসলে খুবই মজার। আর প্রোগ্রামিং নিয়ে এত প্যারা নেওয়ার কিচ্ছুই নাই, এই জিনিসগুলো খুবই সিম্পল, খুবই ইজি। আর ডেটা সায়েন্স জিনিসটা ওই যে ডেটা তারপরে সায়েন্স, এই এই দুইটা ওয়ার্ডের কম্বিনেশনটাতে এটার ওয়েট আরো বাড়িয়ে দিয়েছে। এ খুবই সাধারণ সিম্পল জিনিস। এই প্রথম দফায় ধরেন দেখতে নতুন একটু প্যারা লাগবে, দেন একবার যখন হয়ে যাবে তখনই মানে বুঝবেন যে জিনিসগুলো খুবই সিলি। হুদায় হুদায় খালি এত প্যারা নিতাম বা এত ভয় লাগতো জিনিসগুলো। আমার বেসিক্যালি জাস্ট শেয়ার করি 1 মিনিট, যেহেতু ক্লাস আচ্ছা, এই একটু একটু আপনাদেরকে এই এখানে আর কোনো প্রশ্ন এখানে এই আজকের পড়ানো নিয়ে? এখানে লাস্টে আমার একটা প্রশ্ন ছিল, যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা। ভাই বলছি আপনাকে, যদি একটু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটু মনে হয় 80-র দিকে একটা প্রশ্ন ছিল, ইন ইন 80, এখানে আচ্ছা আচ্ছা, 80 এই আচ্ছা। 80 কোথায় আচ্ছা। করলাম? মাঝখানে কোথাও একটা কোনো কিছু একটা ডিলিট বা অন্য কোথাও একটা না, রান 80 করেছে। পরে আর কি বলছিলাম, আমি বলেছিলাম আচ্ছা, এই জায়গাগুলোতে তাহলে হয়তো। আরেকটু উপরে হবে, তখন একটা প্রশ্ন আমার, যদি আরেকটু উপরে। জি জি, জি। এই যে প্রিন্ট, না না, একটু নিচে ওই যে পি প্লাস কিউ, ওখানে একটু দেখলাম যে 75-76 দিকে। এইটা? আহ, জি জি, হ্যাঁ হ্যাঁ, এইখানে আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যদি আমি জি এখানে আর এস, আর নিয়েছি একটা, এস নিয়েছি একটা, যে কোনো আরেকটা কিছুকে যদি কিউ এস টি, তাহলে আমরা টি নিলাম, টি ইজ ইকুয়াল টু আর জি। প্লাস এস। তো তখন যদি আমরা প্রিন্ট টি দিতাম, এই ক্ষেত্রে এই আপনার হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে বা স্ট্রিং এর ক্ষেত্রে, যেটাই বলি, তখন কি এটা আসতো দিস ইজ দ্য ক্যাট? এইটাই আর কি। আচ্ছা, হয়তো আমি এটা ঠিক আছে, আপনাকে আমি দেখাচ্ছি। আহ কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, মানে আমি ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবল গুলা নিয়ে দেখাতে যাচ্ছি। তারপর কথা হলো যে আমি কে এর ভেতরে একটা ভ্যালু রাখছি, এল এর ভেতরে একটা ভ্যালু রাখছি, সেটা আমি এর ভেতরে আবার যোগ করে রাখবো, সেটা আমার কি দেখাচ্ছে, তাই তো? জি আচ্ছা, আমি প্রথমে কে এর মধ্যে ভেতরে এম রাখলাম, আর এল এর ভেতরে আরিফ রাখলাম, ইউ এর ভেতরে কে প্লাস এল রাখলাম, হ্যাঁ। এবার এটাকে আমরা প্রিন্ট করব ইউ কে, শিফট এন্টার। দেখেন এখানে এম আরিফ, এখানে স্পেস একটা দেয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, যেহেতু কেও স্ট্রিং টাইপের, এলও স্ট্রিং টাইপের, যখন সে সেম টাইপের পেয়েছে তখনই হইলো যে সেই জিনিসটাকে অ্যাড করবে। ঠিক আছে, এখানে ধরেন সি দিলাম, হ্যাঁ, সি এর ভেতরে তাহলে 10 রাখলাম। এখন আমি যদি কে এর সাথে সি যোগ করি, শিফট এন্টার, দেখেন এখানে আমাকে ইরর দেখাবে যে ক্যান অনলি কনক্যাটিনেট str নট ইন্ট। মানে str এর সাথে, মানে স্ট্রিং এর সাথে আপনি স্ট্রিং ই কনক্যাটিনেশন করতে পারবেন, যোগ করতে পারবেন, অ্যাড করতে জি। পারবেন। ঠিক আছে, নট ইন্ট আপনি ইন্টিজার যোগ করতে পারবেন। তো যেহেতু এটা দুইটাই সেম টাইপের, তো সেই জন্য হলো যে এরকম মানে আপনার হলো যে আসবে। ঠিক আছে, এটাই। আর কোথাও আপনাদের কোনো কনফিউশন? হ্যাঁ ঠিক আছে।